আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, কেমিস্ট্রির স্ট্রাকচার অফ অ্যাটম। এর আগে আমরা সায়েন্সের সারফেস টেনশন, ভিসকোসিটি, তাছাড়া বার্নৌলিজ উপপাদ্য মানে হাইড্রোস্ট্যাটিক্স এর যে বিভিন্ন দিকগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। তো এটা একদমই একটা নতুন চ্যাপ্টার কেমিস্ট্রির। আমরা এর আগে পড়েছি এই জিনিসগুলো মাধ্যমিক স্ট্রাকচার অফ অ্যাটম। তো এই চ্যাপ্টারটা কিন্তু ডব্লিউবিসিএস বা যে কোনো সিজিএল দাও বা স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে। তো বেশ সহজ চ্যাপ্টার, ভালো লাগবে, খুব মন দিয়ে শুনবে, কারোর কিছু সামান্যতম ডাউট হলে জানাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো স্ট্রাকচার অফ অ্যাটম আমরা যে শুরু করছি, তো সবার আগে অ্যাটম এই জিনিসটা নিয়ে কার কি ধারণা একটু তোমাদের ভিতর থেকে আমাকে একটু ফিডব্যাক দাও দেখি। যার যেটা জানা আছে অ্যাটম, যে কেউ, যে কেউ তোমাদের ভিতর থেকে, তমাল, গোড়া, পরমা, যে কেউ। আর শোনা যাচ্ছে তো ভয়েস? ভয়েস শুনতে পাচ্ছ তো আমার? আচ্ছা আচ্ছা। না মানে আমরা আজকে অ্যাটম শুরু করছি, তো অ্যাটম নিয়ে যার যেটা ধারণা একটু কিছু বলতে পারবে, অ্যাটম কি জিনিস, হোয়াট ইজ অ্যাটম? ঠিক আছে, আমরা যদি, হ্যাঁ অনুশ্রী কিছু বলছো বলো। কোয়েল কোনো ধারণা আছে অ্যাটম নিয়ে? ঠিক আছে, ভয়েস আসছে না, দু একজন হয়তো বলছো। ঠিক আছে, আমি বলছি, তারপর যদি কারোর কোনো ডাউট হয় আমাকে জানিও, ঠিক আছে? তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ তো? তোমাদের কারোর ভয়েস শুনতে পাচ্ছি না। গোড়া ভয়েস শোনা যাচ্ছে বা বিনা?
আচ্ছা, চলো তাহলে স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ আশা করি সকলে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। ঠিক আছে, দেখো স্ট্রাকচার অফ অ্যাটম। কেউ কিছু ভয়েস শুনতে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানিও, ঠিক আছে? কারোর কিছু ডাউট হলে বা কিছু শুনতে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ বা আমাদের এখানে যে একটা ছোট্ট চ্যাট ওপেন হয়ে আছে, এই চ্যাটেও তোমরা জানাতে পারো। টিচ মিটেন্টের যে চ্যাটটা ওপেন হয়ে আছে, ঠিক আছে? যাই হোক, আমরা এবার শুরু করি। ওকে, স্ট্রাকচার অফ অ্যাটম এটা আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম। এরপরে 11-12-এ যাদের সায়েন্স ছিল তারা কিছুটা পড়েছিলাম। তো এই অ্যাটম জিনিসটা কি? ঠিক আছে, অ্যাটমের যদি আমরা একদম বাংলা করি তাহলে অ্যাটমের মানে হচ্ছে পরমাণু। ঠিক আছে, আর অ্যাটমের সাথে আরেকটা খুব রিলেটেড জিনিস, সেটাকে বলা হচ্ছে আমরা মলিকিউল বা অণু। অ্যাটম আর মলিকিউলের ভিতরে একটা সামান্য ফারাক রয়েছে। এই ডিটেলস গুলো আমরা এই চ্যাপ্টারে সমস্ত কিছু পড়বো। তো স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণু। সেই পরমাণু কিরকম দেখতে হয়, তার ভিতর ডিটেলস কি কি রয়েছে, সমস্ত কিছু আজকে আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো যে কোনো জিনিস যখনই আমরা পড়তে যাই তার একটু হিস্ট্রিক্যাল দিক আমাদের দেখতে হবে, যে অ্যাটম কবে আবিষ্কার হলো এবং অ্যাটম নিয়ে কি কি কাজ চলেছে আমাদের। তো অ্যাটমের যদি আমরা একদম আবিষ্কার দেখতে চাই, তাহলে অ্যাটম নিয়ে প্রথম যে ধারণাটা দেন তিনি ছিলেন হচ্ছে একজন গ্রিস স্কলার, ডেমোক্রিটিস। ঠিক আছে, ডেমোক্রিটিস কিন্তু প্রথম একটা ধারণা দেন যে প্রত্যেকটা পদার্থকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা ভাঙতে পারি, এবং পদার্থের সব থেকে ক্ষুদ্র যে জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে কিন্তু কি অ্যাটম। এই সময় কিন্তু আরো তার ভিতর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত কিছু ধারণা ছিল না। এরপর অ্যাটম নিয়ে সর্বাধিক যে গবেষণা, এবং যে গবেষণাটা হচ্ছে যে এই টোটাল পরমাণু স্ট্রাকচারের মূল ভিত্তি, সেই গবেষণাটা কিন্তু করেছিলেন জন ডাল্টন। তো তোমরা কেউ কিছু বলছো কিন্তু আমি শুনতে প্রবলেম। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তার মানে তোমাদের ভয়েস আমি শুনতে পাচ্ছি। দু একজন আমাকে পিং করছে যে আমার ভয়েস শোনা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে দুদিক থেকেই ভয়েস আছে। ওকে, আচ্ছা। তাহলে এইটা নিয়ে প্রথম যিনি বিশদে গবেষণা করলেন তিনি কিন্তু হচ্ছেন জন ডাল্টন, 1803 খ্রিস্টাব্দ। সালগুলো যদি তুমি দেখো, ডেমোক্রিটাস কিন্তু গবেষণা করেছিলেন 460 BC, মানে আমাদের যীশু খ্রিস্টের জন্মের বেশ কিছু বছর আগে ডেমোক্রিটাস কিন্তু গবেষণা করেছিলেন পরমাণু নিয়ে। তো সেই সময় তো তখন সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না, তো স্বাভাবিক তার যে ধারণা সেটা কিন্তু অনেকটা থিওরিটিক্যাল হবে। তিনি নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে এটা অ্যানালাইজ করেছিলেন যে যে কোনো পদার্থ খুব ক্ষুদ্র ক্ষুদ্র একটা কণার সমষ্টি, সেই কণাটাকে তিনি একটা অ্যাটম নাম দিয়েছিলেন। এরপর এর যে ডিটেলস আলোচনা, সেই আলোচনাটা কিন্তু আমরা ডাল্টনের যে পরমাণুবাদ পড়েছি তার ভিতর দেখতে পাবো। কিন্তু ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন যে কটা তত্ত্ব দিয়েছিলেন, ভবিষ্যতে দেখা যাবে সেই প্রত্যেকটা তত্ত্বই কিন্তু মেলেনি। প্রত্যেকটা তত্ত্বের ভিতরেই কিন্তু, হ্যাঁ শোনা যাচ্ছে এবার? যারা মিউট অন করতে পারছো না, ওখানে একটা পিং করার অপশন আছে, ঠিক আছে? টিচমেন্টে একটা পিং করার অপশন আছে, ওটাই একটু চেপে ধরো, তারাই মিউট মিউট আনমিউট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। তো আমরা এবার দেখবো প্রত্যেকটা এই যে এনাদের তত্ত্ব, সেই সমস্ত ডিটেলস গুলো আমরা দেখবো। তো সবার প্রথমে আমরা কি দেখলাম, ডেমোক্রিটাস উনি যীশু খ্রিস্টের জন্মের 460 বছর আগে একটা সাধারণ ধারণা দিলেন। পরমাণু নিয়ে বিশদে ধারণা দিলেন ডাল্টন 1803। কিন্তু ডাল্টনের সময় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত নিয়ে কোনো ধারণা ছিল না। এর পরবর্তীকালে ইলেকট্রন আবিষ্কার করলেন 1897 খ্রিস্টাব্দে থমসন, জে জে থমসন।
এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইলেকট্রন কে আবিষ্কার করেন, প্রোটন কে আবিষ্কার করেন, এগুলো সব আমরা ডিটেলসে যাব। জে থমসন একটা ইলেকট্রনের ধারণা দিলেন, এবং যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে ইলেকট্রনের আবিষ্কর্তাকে, তার উত্তর কিন্তু হবে জে থমসন। ইনি কত সালে এটা করলেন? 1897 সালে। তখনও কিন্তু এই পরমাণুর ভিতরে স্ট্রাকচার কিরকম সেটা নিয়ে কোনো ক্লিয়ার ধারণা ছিল না। মানে কোথায় নিউক্লিয়াস, কোথায় প্রোটন, কোথায় নিউট্রন, কোথায় ইলেকট্রন, এরা কিভাবে ঘুরে বেড়ায়, এই সমস্ত নিয়ে কিন্তু কোনো রকম ধারণা ছিল না। এই যে পরমাণুর অরিজিনাল যে গঠন, সেই গঠনের যে ধারণাটা দিলেন তিনি হচ্ছেন রাদারফোর্ড। 1912 খ্রিস্টাব্দে তিনি কিন্তু পরমাণুর যে ভিতরের গঠন, সেই গঠনের একটা তিনি ধারণা দিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে রাদারফোর্ড যে ধারণাটা দিয়েছিলেন তাতেও বেশ কিছু ভুলভ্রান্তি রয়েছে, তাতেও কিছু কিছু জিনিস এক্সপ্লেনেশন করা যাচ্ছে না। এবং বোর 1913 খ্রিস্টাব্দে আরেকটু মডেলটাকে আরেকটু ডেভেলপ করলেন, এবং তিনি এমন একটা ধারণা দিলেন যেটা দিয়ে রাদারফোর্ডের ধারণা অনুযায়ী বেশ কিছু জিনিস এক্সপ্লেন করা যাচ্ছিল না, কিন্তু এইবার বোরের সেই মডেলটা দিয়ে বেশ সেই সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করা গেল। বাট স্টিল বোরের যে পরমাণু মডেল, সেই মডেলটা দিয়েও কিন্তু প্রচুর কিছু এক্সপ্লেন করা যাচ্ছিল না। এবং তারপরে আমাদের ফিজিক্সে একটা বিশাল বড় রেভলিউশন এলো। কোয়ান্টাম ফিজিক্স, মডার্ন ফিজিক্সের যে ধারণা, সেই সমস্ত জিনিসগুলো এক এক করে আসতে শুরু করলো। এবং মডার্ন ফিজিক্সের তত্ত্ব অনুযায়ী তখন আমরা দেখলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো যে শুধুমাত্র একটা কণাই নয়, এর একটা তরঙ্গেরও স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? এই যে কণা প্লাস তরঙ্গ, এই দুটো জিনিস নিয়ে বিজ্ঞানীদের ভিতর যে বিভেদ, সমস্ত জিনিসটা নিয়ে তারপর একদম আমাদের পরমাণু যে ক্লাউড মডেল, সেই ক্লাউড মডেলটা তৈরি হলো। এই জায়গাটা হয়তো একটু জায়গা তোমাদের ডাউট হতে পারে যে দাদা এই কোনা জিনিস কি, তরঙ্গ জিনিস কি, এইগুলো তুমি কি বলছো, এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, যে কোনো জিনিসকে আমরা তার আইদার কোনা ধর্ম থাকতে পারে বা তরঙ্গ ধর্ম থাকতে পারে, আগে এই রকম একটা ভাবনা ছিল, ঠিক আছে? মানে কিরকম? এই যে আমি দৌড়ে যাচ্ছি, আমার একটা ভর আছে, তাহলে আমার ভর থাকলে আমার একটা ভরবেগ থাকবে। তার মানে ভর আছে মানে হচ্ছে আমি একটা পার্টিকেল, ঠিক আছে? একটা পার্টিকেলের একটা মাস থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে আলো, তুমি হঠাৎ করে টর্চ জ্বাললে, আমি দূরে বসে আছি, আমার চোখে টর্চ মারলে আমি চোখটা বন্ধ করে নিলাম, তাহলে এই যে আলোটা হঠাৎ করে আমার চোখে এলো, এই যে একটা আমরা কি বলি, আলো এক ধরনের তরঙ্গ। এই যে তরঙ্গে একটা চোখে এলো, আমি কিন্তু চোখটা বন্ধ করে নিলাম। তাহলে এই আলোটা কি করে এলো আমার চোখ অবধি, ঠিক আছে? এই তরঙ্গই বা কিভাবে প্রবাহিত হয়? আমি যখন দৌড়াচ্ছি সে তো আমার ভর দৌড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু এই তরঙ্গ কি করে প্রবাহিত হয়? তো প্রথম দিকে বিজ্ঞান মহলে ধারণা ছিল যে কণা একটা আলাদা ধর্ম, তরঙ্গ একটা আলাদা ধর্ম। বেশ কিছু জিনিসের পার্টিকেল ধর্ম আছে, বেশ কিছু জিনিসের ওয়েভ ধর্ম আছে। পরবর্তীকালে এই সমস্ত তত্ত্বগুলো দেখা গেল যে না, প্রত্যেকটা জিনিসেরই কণা ধর্মও আছে এবং তরঙ্গ ধর্মও আছে। এই যে আমি দৌড়াচ্ছি, আমারও চাইলে আমার দৌড়ানোর গতিবেগ দিয়ে হিসাব করে একটা তরঙ্গ দৈর্ঘ্য বার করা যায়। এবং আলো যে এবং আলো আলো যে আমার চোখে এসে পড়ছে, আমি যে চোখ বন্ধ করে নিচ্ছি, বা ধর আমাদের যে ফটো ইলেকট্রিক আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ঠিক আছে, তুমি হয়তো আলো মারছো, ওখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, যার উপর আলো মারছো সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তাহলে এই যন্ত্রগুলো যে কাজ করছে, তাহলে আলো আমি মারলাম, আলো একটা বস্তুর উপর মারলাম, সেখান থেকে ইলেকট্রন বার করে দিল আলো। তাহলে আলোর যদি কোনো ভর না থাকে, তাহলে আলো কি করে ইলেকট্রন বার করতে পারছে? এইটা নিয়ে বিজ্ঞানীদের ভিতর কিন্তু অনেক ডাউট দেখা গেল। তখন ওরা ভাবলো যে আলো তো তরঙ্গ, ঠিক আছে, তার মানে কিন্তু এর ভিতরে নিশ্চয়ই কোনো ভর আছে, না হলে শুধুমাত্র তরঙ্গ হয়ে কি করে ইলেকট্রন বার করে দিতে পারছে অন্য পদার্থ থেকে, ঠিক আছে? আমরা যে ফটো ইলেকট্রিক ভোল্ট, পরবর্তীকালে যখন আইনস্টাইন অনেক গবেষণা করলেন যে আলো যদি মারি, ফোটন কণা যদি মারি, তাহলে বিভিন্ন পদার্থ থেকে আমরা ইলেকট্রন নির্গমন করতে পারি। তাহলে এই যে আলো মেরে ইলেকট্রন নির্গমন হয়ে যাচ্ছে, আলোর যদি কোনো ভরই না থাকে, তাহলে সেটা কি করে ইলেকট্রনকে নির্গমন করছে? এই নিয়েও কিন্তু বিজ্ঞান মহলে বেশ কিছু ডাউট দেখা দিল। পরবর্তীকালে একজন বিজ্ঞানী ছিলেন ড্রি ব্রগলি বলে, ঠিক আছে? তিনি আলো এবং মানে এই যে তরঙ্গ এবং কণা, এটা একটা দ্বৈত ধর্ম প্রকাশ করলেন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তরঙ্গ এবং কণা পদার্থের দ্বৈত ধর্ম, ডুয়াল ক্যারেক্টার অফ পার্টিকেল, এটা কোন বিজ্ঞানী প্রকাশ করেন? তার নাম হচ্ছে ডি ব্রগলি। তিনি আইনস্টাইনের একজন স্টুডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে ডি ব্রগলি। তো এই হচ্ছে একটা হিস্ট্রি, যে 460 বেশি স্বাধীনতার আগে ডেমোক্রিটাস যে একটা সাধারণ ধারণা দিলেন। এবং ওই সময় শুধু যে ওয়েস্টার্ন ফিলোজফাররাই ধারণা দিচ্ছিলেন তাও না, আমাদের একজন বিখ্যাত ভারতীয় ঋষি, যার নাম ঋষি কনাদ, তিনিও কিন্তু একটা ধারণা দিয়েছিলেন যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। তো ঋষি কণাদেরও কিন্তু অবদান রয়েছে, এবং সেই সময় ডেমোক্রিটাসের অবদান রয়েছে, বাট তাদের তত্ত্ব অনেকটাই পুরনো, এবং তাদের চিন্তা ভাবনা ফিলোসফির উপর, তাদের নিজস্ব বুদ্ধিমত্তার উপর, কোনো এক্সপেরিমেন্টের উপর নয়। তো ডেমোক্রিটাসের সেই ধারণাকে এক্সপেরিমেন্টালি কিছু জিনিস এবং এক্সপেরিমেন্টালি অনেকটা চিন্তা ভাবনা করে ডাল্টন একটা তত্ত্ব দিলেন। সেই তত্ত্বতে প্রচুর ভুল পাওয়া গেল, এবং তারপর
তিনি বলেছিলেন যে পরমাণুকে বিভাজ্য করা যায় না। পরে দেখা গেল থমসন 1897 ইলেকট্রন আবিষ্কার করে দেখালেন না পরমাণুকেও বিভাজ্য করা যায়। পরবর্তীকালে রাদারফোর্ড পরমাণুর অন্য মডেল দিলেন, বোর অন্য মডেল দিলেন, এবং আস্তে আস্তে আমরা দেখতে পেলাম ক্লাউড মডেল। এবং সেখান থেকে যে ডুয়াল ক্যারেক্টার পরমাণু এবং আমাদের তরঙ্গ এবং কণা, এটা নিয়ে একটা ডুয়াল ক্যারেক্টার, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে হিস্ট্রিক্যালি হলো। তো আমাদের এখন আমরা হয়তো এই সময় অনেক কিছু বুঝতে পারলাম না, ডুয়াল ক্যারেক্টার কি জিনিস বা এই জিনিস, যারা বুঝলে ভালো, যারা বুঝতে পারলেন না কোনো অসুবিধা নেই। এরপর আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকের তত্ত্ব নিয়ে যখন আলোচনা করবো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ডেমোক্রিটাস কি বলেছিলেন? ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রত্যেকটা পদার্থ খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইনডিভিজিবল পার্টিকেল দিয়ে তৈরি। ইনডিভিজিবল পার্টিকেল মানে কি? যেটাকে আমি আর ভাগ করতে পারবো না, যেটাকে আর বিভাজ্য করা যাবে না, অবিভাজ্য পদার্থ দিয়ে তৈরি। প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য পদার্থ মানে কণা দিয়ে তৈরি। এটাই হচ্ছে ডেমোক্রিটাসের তত্ত্ব। হ্যাঁ, বলো। না, কে কি কে কি বলেছিল মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু কার তত্ত্ব কি, ঠিক আছে? ডেমোক্রিটাস যে অ্যাটলিস্ট ইলেকট্রনের তত্ত্ব দেননি, ঠিক আছে? হয়তো তোমাকে এরকম পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে প্রথম আহ, কোন গ্রিস ফিলোসফার আমাদের পরমাণু স্ট্রাকচার নিয়ে একটা তত্ত্ব প্রকাশ করেছিলেন? ডেমোক্রিটাস, আর্কিমিডিস, সেই সমস্ত অ্যারিস্টটল, এরকম তিন চারটা অপশন থাকলো। তখন আমরা যাতে জানি নামগুলো, যাতে জানি যে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কার গবেষণা আছে, ঠিক আছে? এবার হয়তো বললো যে হুবহু মনে রাখার দরকার নেই, বাট তার তত্ত্বটা জানতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট ডেমোক্রিটাসের তত্ত্ব যে ইলেকট্রন আবিষ্কারের নয়, এটা যাতে আমরা অন্তত জানি, ঠিক আছে? ডেমোক্রিটাসের তত্ত্ব কি? তিনি ইনডিভিজিবল পার্টিকেল, অবিভাজ্য একটা কণা দিয়ে তৈরি। এইটুকু যাতে আমরা জানি, ঠিক আছে? আরো যখন পড়বো বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কারণ এখানে বিভিন্ন মডেল আছে, ডাইরেক্ট মডেল গুলো জিজ্ঞেস করতে পারি কোন বিজ্ঞানীর দেওয়া। ঠিক। আর পিপিটাতে তো আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, পিপিটিটা একবার ফলো করো, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওর জন্য আমি কিন্তু এখন যেটা আমি প্ল্যান করেছি, পিপিটি গুলো আমি আগেই গ্রুপে দিয়ে দেবো। তোমরা পিপিটিটা ক্লাস শুরু হওয়ার আগে একবার অন্তত পড়ে নিও। তাতে করে কি হবে, যার যেটা ডাউট নিজেই ক্লাসের ভিতরেই করতে পারবে। মানে এখনই যদি তোমরা জাস্ট নতুন শুরু করো, তাহলে সমস্ত কিছু নতুন লাগবে। অ্যাটলিস্ট যদি তোমরা একবার পিপিটিটা নিজে আগে দেখে নাও, তো অনেক জিনিস মনে হবে না এগুলো অন্তত আগে কিছুটা দেখেছি, কিছু জিনিস তোমার ব্রেনে স্ট্রাইক করবে। তখন মনে হতে পারে না, এই কোশ্চেনটা দাদাকে জিজ্ঞেস করা যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অল টাইম, শুধু আমার ক্লাস বলে না, তুমি যখনই ভবিষ্যতে যেখানেই যা ক্লাসে যাও, অল টাইম বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ক্লাসে যেটা পড়ানো হবে সেটা বাড়িতে একবার একটু চোখ বুলিয়ে নেওয়া, ঠিক আছে? যাই হোক, তো আমরা ডেমোক্রিটাসের তত্ত্ব দেখলাম, প্রত্যেকটা পদার্থ উনি বলছেন একটা টিনি ইনডিভিজিবল পার্টিকেল, অতি ক্ষুদ্র একটা কণা দিয়ে তৈরি, ঠিক আছে? এনার কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল ডেটা ছিল না, তিনি একজন ফিলোসফার ছিলেন, ঠিক আছে? একজন দার্শনিক ছিলেন, তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি এটা বলছেন। এরপর আমরা যেটা দেখবো যে মেইন এটা নিয়ে যিনি গবেষণা করেছিলেন, ঠিক আছে, তিনি হচ্ছেন জন ডাল্টন। তিনি একজন ব্রিটিশ স্কুল টিচার ছিলেন, ঠিক আছে? তিনি একজন স্কুলে পড়াতেন, একজন স্কুল শিক্ষক ছিলেন। এবং ডাল্টন পরমাণুর যে মডেলটা দিলেন, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, বলতে পারে যে বল মডেল ওয়াজ ডেভেলপ, ঠিক আছে? দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ বল মডেল ওয়াজ প্রোপাউন্ডেড বাই হুইচ অফ দ্য ফলোইং সায়েন্টিস্ট? জন ডাল্টন, আরো দু তিনটা অপশন দিয়ে দিল। তো বল মডেল, পরমাণুর যে বল মডেল, এটা কিন্তু দিয়েছিলেন হচ্ছে যে জন ডাল্টন। তিনি এটুকু বলেছিলেন যে পরমাণু একটা সলিড স্ফিয়ার, ঠিক আছে, একটা হচ্ছে গোলক। এবং এই মানে তিনি এটা কিন্তু ধারণা করতে পেরেছিলেন যে গোলাকৃতি, ঠিক আছে, পরমাণু একটা গোলাকৃতি, সলিড স্ফিয়ার মানে কোনো ফাঁপা নেই। মানে একটা পদার্থকে আমি, ধরো সাপোজ আমার কাছে এই মুহূর্তে হয়তো মোবাইল আছে, তো মোবাইলকে আমি ভাঙতে 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 যদি যাই, আমরা ছোট্ট কোণা পাবো যেটা এরকম গোল দেখতে, যেটাকে আমি তারপর আর ভাঙতে পারবো না, ঠিক আছে? যা কিছু আমার চারপাশে দেখি, ঠিক আছে, আমি তো একটা পাথরের টুকরোকে ভাঙতে 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 যাই, লাস্টে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা ছোট্ট গোলাকার আকৃতির একটা কোণা পাবো, যেটাকে আমি আর ভাঙতে পারবো না। এবং এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোণাগুলো নিয়েই কিন্তু ওই মেন পাথরটা বা মেন জিনিসটা তৈরি তোমার। তো আমাদের ডাল্টন এই ধারণাটা দিলেন। এবং ডাল্টনের মডেলে তিনি যেগুলো বললেন, যে প্রত্যেকটা যে অ্যাটম, প্রত্যেকটা যে পরমাণু, সেটা হচ্ছে ইনডিভিজিবল আর ইনডাস্ট্রিক্টেবল। মানে সেটাকে তুমি বিভাজ্য করতে পারবে না, সেটাকে তুমি ধ্বংসও করতে পারবে না। মানে পরমাণুকে তুমি কখনোই ভাঙতে পারবে না। ওই যে ছোট্ট একটা কোণা তুমি পেলে, এই যে আগে এই যে বল মডেলের এই যে বল, এই যে পরমাণু, এই পরমাণুটাকে ডাল্টন বলছে এটাকে আর ভাঙা যাবে না। এটাই সব থেকে ছোট, এটাকে আর কোনো মতেই ভাঙা যাবে না। এবং এটাকে তুমি ধ্বংসও করতে পারবে না, মানে এটাকে ধ্বংস করে যে তুমি অন্য কিছু করবে, সেটাও করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ডাল্টনের এই বক্তব্যটা ভুল। কারণ পরমাণুকে ইনডিভিজিবল তিনি যে বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভাঙা যায়। তিনি বলেছিলেন যে পরমাণু ইনডাস্ট্রাক্টিবল, পরমাণুকে ধ্বংস করা যায় না।
আইনস্টাইন প্রমাণ করে দিলেন না, E=mc², পরমাণুকে ধ্বংস করে আমি শক্তিতে রূপান্তরিত করে দিতে পারি। ঠিক আছে। তো ডাল্টনের এই দুটো তত্ত্বই কিন্তু পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হল। তিনি আরো কি তত্ত্ব দিয়েছিলেন, যে এই যে অ্যাটম গুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুগুলো, যে কোনো একটা যখন আমাদের বস্তু তৈরি হচ্ছে, যেমন ধরো একটা পাথরের টুকরো, এই যে পাথরটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো তৈরি হচ্ছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিন্তু শুধুমাত্র যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়েই তৈরি হচ্ছে তা না, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা কিন্তু সেম, আইডেন্টিক্যাল। মানে এই যে ছোট ছোট বলগুলো, একটা যখন বড় একটা পাথর তৈরি হচ্ছে, সেই পাথরটা ধরো এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা বলের আকৃতি ভর কিন্তু সমান। তিনি কিন্তু এটা বলেছিলেন যে প্রত্যেকটা বলের আকৃতি ভর এটা হচ্ছে সমান। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা বলের, এই যে আমাদের যে পরমাণুটা আছে, ডাল্টন যেটা বলছেন যে এই যে পরমাণু, সেই পরমাণুটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার, মানে একটা, এটা গোলক, যে গোলকটাকে কিন্তু সলিড গোলক, এর ভিতরটা কিন্তু ফাঁপা নেই, এই ভিতরটা কিন্তু ফাঁপা নেই। ঠিক আছে। তো আর তিনি কি বলছেন, এই প্রত্যেকটা গোলক কিন্তু সেম। একটা ধরো তোমার বড় পাথর তৈরি হচ্ছে, এরকম ছোট্ট ছোট্ট অনেক পাথর দিয়ে, ছোট্ট ছোট্ট এরকম অনেক পরমাণু দিয়ে, প্রত্যেকটা পরমাণু কিন্তু আইডেন্টিক্যাল। ঠিক আছে। প্রত্যেকটা পরমাণু কিন্তু সমান, এবং প্রত্যেকের ভরও কিন্তু সমান। মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বল দিয়ে একটা বড় বল তৈরি হবে, প্রত্যেকটাই ক্ষুদ্র ক্ষুদ্র বলের কিন্তু আকৃতি সমান এবং ভরও সমান। এইটা কিন্তু ছিল হচ্ছে ডাল্টনের কথা। পরবর্তীকালে দেখা গেল না, এটাও ভুল। যখন আইসোটোপ আবিষ্কার হলো, তখন দেখা যাচ্ছে একটা বিভিন্ন পরমাণুর বিভিন্ন রকম থাকতেই পারে। ঠিক আছে, বিভিন্ন রকম মাস থাকতেই পারে। ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে দেখা গেল ভুল, প্রপার্টিও আলাদা হতে পারে। তারপরে তিনি বলেছিলেন যে অ্যাটম কি হয়, স্মল হোল নাম্বারে একটা কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে। মানে এই যে ধরো আমাদের জল হচ্ছে, ঠিক আছে, H2O। ঠিক আছে। তো অল টাইম কি উনি উনি কি বলেছিলেন, যে H2O মানে অল টাইম দুটো হাইড্রোজেনের অ্যাটম থাকবে আর একটা অক্সিজেনের অ্যাটম থাকবে, তারা এক জায়গায় এসে একটা স্মল হোল নাম্বার, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা। এরকম কখনোই হবে না যে আড়াইটে হাইড্রোজেন আর দেড়খানা অক্সিজেন মিলে একটা জলের অণু তৈরি করছে। তুমি যদি দেখো, প্রত্যেকটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সেম, H2O। মানে এখানে হাইড্রোজেনের পরমাণু কটা থাকবে, দুটো, অক্সিজেনের পরমাণু থাকবে একটা। তুমি যেখান থেকে H2O তোলো, তুমি যেখান থেকে জল তোলো, সমুদ্রের জল তোলো আর বাড়ির পাশে ড্রেনের জল তোলো, সব জায়গাতে কিন্তু জল H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তো তিনি কিন্তু এরকম একটা ধারণা দিলেন যে স্মল হোল নাম্বারের ক্ষেত্রে, স্মল হোল নাম্বারে কিন্তু এই পরমাণুগুলো মানে সংযুক্ত হয়ে একটা অণু তৈরি করবে, একটা যৌগিক পদার্থ তৈরি করবে। ঠিক আছে। তারপর তিনি কি বললেন, যে যত কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে, কম্বিনেশন, সেপারেশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, এইগুলোর জন্যই কিন্তু কেমিক্যাল রিয়াকশন গুলো হয়। তো এই ছিল ওনার মডেল, বাট ওনার মডেলের যেটা মূল বক্তব্য ছিল, ইনডিভিজিবল অ্যান্ড ইনডাস্ট্রাক্টেবল, আইডেন্টিক্যাল প্রপার্টিজ, আইডেন্টিক্যাল মাস, মানে প্রত্যেকটা পরমাণু একটা পদার্থের সমান মাস হবে, সমান তাদের প্রপার্টি, এই জিনিসগুলো কিন্তু দেখা গেল ভুল। এই জিনিসগুলো পরবর্তীকালে যখন আরো গবেষণা গেল, দেখা গেল এই জিনিসগুলো সব ভুল। বাট স্টিল কিন্তু পরমাণুর যে স্ট্রাকচার, অ্যাটমিক যে স্ট্রাকচার, তার গবেষণার কিন্তু পথিকৃৎ কিন্তু এই ব্যক্তি, ঠিক আছে, এই ডাল্টন। কারণ তিনি যে ধারণাগুলো দিয়েছিলেন সেগুলো ভুল হলেও সেগুলোই কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীদের গবেষণার উৎস। বিজ্ঞানীদের তো একটা কিছু বেস লাগবে যেটা নিয়ে গবেষণা করবে, এই ডাল্টনের মডেলটাকে কিন্তু তারা বেস করে আবার এগোতে থাকলেন। তো এইখান থেকে একটা জিনিস কিন্তু ডাল্টন এই জিনিসগুলো তো বললেন, বাট একটা জিনিস উনি বলতে পারলেন না, যে পরমাণু স্ট্রাকচারটা বলের মতো হয় বললেন, বাট ভিতরে কিরকম কি ব্যাপার। ঠিক আছে, উনি বললেন যে এটা সলিড স্ফিয়ার, মানে এটা একটা আহ, কঠিন গোলক, এটাকে আর ভাঙা যায় না। তো উনি এরকম একটা ধারণা দিলেন। তো তারপরেও কিন্তু বিজ্ঞানীরা আরো অনেক রকম গবেষণা চালাতে থাকলো, যে আদৌ কি এটা সঠিক, মানে একটা সঠিক বলছেন ডাল্টন, আদৌ কি একটা গোলক, এরকম একটা কঠিন গোলক, না আরো ভিতরে অন্য কিছু ব্যাপার আছে। এই সমস্ত নিয়ে গবেষণা চালাতে চালাতে বিজ্ঞানী জে থমসন 1897 খ্রিস্টাব্দে তিনি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করলেন। ঠিক আছে, এই যন্ত্রটা কিরকম দেখতে, যন্ত্রটা দেখতে হচ্ছে অনেকটা তোমার এরকম। ঠিক আছে, এটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করলেন। মানে এইটা দিয়ে তোমার ইলেকট্রন, স্ট্রিম অফ ইলেকট্রন তিনি পাস করলেন। ঠিক আছে, ইলেকট্রনের একটা স্ট্রিম পাস করলেন, অসংখ্য ইলেকট্রন তিনি পাস করলেন, এবং দেখলেন যে এই ইলেকট্রন গুলো কি করে কি করে রিয়াক্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে থমসনের ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। যদি কোশ্চেন আসে যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের দ্বারা ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে থমসন। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কোন বিজ্ঞানী করেছিলেন, তিনি হচ্ছে জে থমসন। ঠিক আছে, তিনি কি করলেন, স্ট্রিম অফ ইলেকট্রনকে একটা ক্যাথোড রে দিয়ে চালনা করলেন, এবং সেটা কি করে কি রিয়াক্ট করে সেটা কিন্তু তিনি লক্ষ্য করলেন।
এবং তিনি যে মডেলটা দিলেন খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। ঠিক আছে, প্লাম পুডিং মডেল। এই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, হয়তো জিজ্ঞেস করতে পারে হুইচ অফ দ্য ফলোইং সায়েন্টিস্ট ডেভেলপড প্লাম পুডিং মডেল। উত্তর হবে জে জে থমসন। এই মডেলটা কি ছিল? তিনি কিন্তু এবার বললেন, না ডাল্টন ভাই, তুমি যা বলেছো ঠিক বলনি, পরমাণুকে আমি আবার ভাঙতে পারছি, এবং আমার যেটা মনে হচ্ছে পরমাণু স্ট্রাকচার সম্বন্ধে, কারণ আমি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে যেটা আমি পাচ্ছি তাতে ইলেকট্রন গুলোর, উনি একটা স্ট্রিম অফ ইলেকট্রন চালালেন এবং তাতে করে তিনি যে বিক্রিয়াটা লক্ষ্য করলেন ক্যাথোড রে এক্সপেরিমেন্টে, তাতে করে তিনি যে ধারণাটা দিলেন, তিনি বললেন পরমাণু এই গোলাকার, এটা ঠিকই বলেছে ডাল্টন ভাই, কিন্তু পরমাণু গোলাকার হলেও পরমাণুর এই যে গোলকের উপরে একটা পজিটিভ চার্জ থাকে। ঠিক আছে, অ্যাটম কি পজিটিভলি চার্জ স্ফিয়ার, মানে তুমি একটা ফুটবল ভাবতে পারো যে ফুটবলের গোটাটাই হচ্ছে পজিটিভলি চার্জড। ঠিক আছে, ফুটবলের উপরই তলক গোটাটাই হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে ইলেকট্রন, তিনি 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 এইটা ধারণা দিলেন এবং তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। তাহলে ইলেকট্রন গুলো কোথায় থাকছে? উনি বললেন এই যে একটা আমি টোটালটা একটা ফুটবল ভেবে নিলাম, একটা গোল ভেবে নিলাম, যার টোটাল উপরিতলটাই হচ্ছে পজিটিভ, এই টোটাল পজিটিভ উপরিতলের উপর এমবেডেড হয়ে, মানে এই সেটে সেটে থাকে ইলেকট্রন গুলো। এই পজিটিভ যে গোটা উপরিতল, এই পজিটিভ উপরিতলের উপর ইলেকট্রন গুলো এরকম গায়ে সেটে সেটে থাকে। এই মডেলটাকে বলা হচ্ছে প্লাম পুডিং মডেল। ঠিক আছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ হচ্ছে ইকুয়াল, মানে এই টোটাল গোলকের উপরে যে টোটাল পজিটিভ চার্জটা থাকবে, আর এই যে ইলেকট্রন গুলো ওই গোলকের উপর সেটে সেটে থাকবে, এই টোটাল ইলেকট্রন গুলোর যা নেগেটিভ চার্জ হবে, এই দুটো সেম হবে। তো টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ দুজন দুজনকে প্রশমিত করবে। এই কারণে পরমাণু নিউট্রাল হয়, পরমাণু কোন রকম তড়িৎ থাকে না। ঠিক আছে, পরমাণু নিউট্রাল, পরমাণুতে না পজিটিভ ধর্ম দেখা যায় না নেগেটিভ ধর্ম দেখা যায়। তিনি কিন্তু প্রোটনের কথা ভাবতে পারেননি তখন, তার তখন যেটা মাথায় এসেছিল যে টোটাল এই যে গোলক, এই গোলকটা হচ্ছে একটা পজিটিভলি চার্জড গোলক। ঠিক আছে, মানে ধরো তুমি ফুটবলের গায়ে হাত দিচ্ছ, শক খাচ্ছ, পরে ফুটবল হচ্ছে একটা পজিটিভলি চার্জ। ঠিক আছে, গোটা ফুটবলের উপরটা পজিটিভলি চার্জ। এইবার ইলেকট্রন গুলোই পজিটিভলি চার্জ ফুটবলের গায়ে সেটে সেটে থাকছে। ঠিক আছে, মানে তুমি ভাবতে পারো কয়েকটা তুমি ছোট ছোট পুঁতি নিয়েছো, ছোট ছোট পুঁতি, পুঁতির মালার যে পুঁতিগুলো থাকে, সেই পুঁতিগুলো ফুটবলের গায়ে সেটে সেটে আছে। কারণ কেন সেটে আছে? কারণ ফুটবলটা পজিটিভলি চার্জ আর এই ছোট্ট পুঁতিগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ। তো পজিটিভ এর গায়ে গিয়ে সেটে গেছে। তো এইভাবে তিনি একটা ইলেকট্রনের মডেল দিলেন, এবং অ্যাটমিক স্ট্রাকচারের তিনি যে মডেল দিলেন এটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। যে মডেলটা দেখতে অনেকটা এরকম। পরীক্ষা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসার, যে প্লাম পুডিং মডেলের স্রষ্টাকে তিনি হচ্ছেন জে জে থমসন, ইলেকট্রনকে আবিষ্কার করেন তিনি হচ্ছে জে জে থমসন। পরমাণু যে নিউট্রাল, ঠিক আছে, সেটা প্লাম পুডিং মডেলে পরমাণু নিউট্রাল বলা হয় কি হয় না? হ্যাঁ, পরমাণু নিউট্রাল বলা হয় প্লাম পুডিং মডেলে, কারণ টোটাল পজিটিভ চার্জ আর প্রত্যেকটা ইলেকট্রনের নেগেটিভ চার্জকে যোগ করলে সেম হয়, আলটিমেটলি পরমাণু হয়ে যায় নিউট্রাল। এইটা হচ্ছে কি আমাদের জে জে থমসনের মডেল। নেক্সট আমরা যে পড়বো, যার সম্বন্ধে পড়বো, তিনি হচ্ছেন অ্যাটমিক স্ট্রাকচারের সব থেকে বিখ্যাত ব্যক্তি, এবং যার তত্ত্ব অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান অ্যাটমিক স্ট্রাকচারের অনেকটা মিল। তারপর আরেকটু বিজ্ঞানী বোর এসে আরেকটু ডেভেলপ করেছেন, বাট মূল যে স্ট্রাকচারটা দিয়ে গেছেন সেটা হচ্ছে কিন্তু রাদারফোর্ড। ঠিক আছে, রাদারফোর্ড তিনি জে জে থমসনের স্টুডেন্ট ছিলেন, জে জে থমসনের স্টুডেন্ট ছিলেন, তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তিনি নোবেল প্রাইজ কেন পেয়েছিলেন? কারণ এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের জন্য। ঠিক আছে, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট জিনিসটা কি জিনিস এবার আমরা দেখবো, যে তিনি কি করলেন আর এই টোটাল মডেলটাই বা তিনি কি করে আবিষ্কার করলেন। ঠিক আছে, আমরা যদি তার পরীক্ষাটা দেখি, এই ছিল তার পরীক্ষার ছবি। তিনি কি করেছিলেন, তিনি একটা হিলিয়ামের রশ্মি, আলফা রশ্মি, ঠিক আছে, পরীক্ষাতে এটাও কোশ্চেন আসছে যে আলফা রশ্মি মানে কোন কোনার রশ্মি। আলফা রশ্মি মানে 2He4। ঠিক আছে, হিলিয়াম টু, টু হচ্ছে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক, আর এইচ হচ্ছে হিলিয়ামের ভর, ফোর হচ্ছে হিলিয়ামের ভর সংখ্যা, 2He4। এটা হচ্ছে হিলিয়ামের সংকেত। হিলিয়ামকে আমরা কি নামে জানি? নামে জানি। টু কি? টু হচ্ছে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক। চার কি? চার হচ্ছে হিলিয়ামের ভর সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা জিনিসগুলো কি জিনিস একটু পরে আমরা পড়বো। তো আমাদের রাদারফোর্ড কি করলেন, রাদারফোর্ড একটা হিলিয়ামের এই যে রশ্মি, এই জিনিসটাকে আমরা বলি আলফা রশ্মি, আলফা রশ্মি ছুঁড়ে মারলেন, এরকম আলফা রশ্মি নির্গত করলেন। কার উপর ছুঁড়ে মারলেন? একটা সোনার হালকা পাতের উপর, এরকম একটা সোনার হালকা পাতের উপর। এবং তিনি এই একটা পর্দা নিলেন এবং দেখলেন পর্দায় কিরকম করে কি ছবি আসে। ঠিক আছে, তো এতদিন ধরে তিনি যে পড়াশোনা করেছিলেন, ঠিক আছে, আর তার যেটা এক্সপেকটেশন ছিল আর অরিজিনাল যে পর্দাতে ছবি হলো, তার ভিতর আকাশ পাতাল তিনি পার্থক্য লক্ষ্য করলেন। তিনি যেটা পড়াশোনা করেছিলেন তার এক্সপেক্টেড রেজাল্ট ছিল কি, যে একটা হচ্ছে টোটাল বিশাল বড় আমাদের পরমাণু, টোটাল একটা বিশাল বড় পদার্থ, তার ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, তো ম্যাক্সিমাম স্থানই ফাঁকা। তো তিনি ভেবেছিলেন যে ম্যাক্সিমাম আলফা রশ্মি গুলো, ঠিক আছে, এই
সমস্ত ভেদ করে চলে যাবে, সমস্ত কিছু কিন্তু ভেদ করে চলে যাবে। কারণ কারণ তিনি এরকম কেন ভেবেছিলেন? তুমি যদি এই মডেলটা দেখো, ঠিক আছে, তার আগে এই মডেল দিয়েছিলেন জে জে থমসন। জে জে থমসনের মডেল হচ্ছে টোটাল প্রোটন, মানে প্রোটনের ধারণা তো তখনো আসেনি, টোটাল পজিটিভলি চার্জ হচ্ছে এই টোটাল বলের উপর ছড়িয়ে আছে। এবার হিলিয়াম, হিলিয়াম কিন্তু যথেষ্ট ভারী, 2He4, মানে শোনা যাচ্ছে কি ঠিকঠাক? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনি আমাদের রাদারফোর্ডের যে জিনিসটা তিনি কি করলেন, এই সোনার পাতের উপর কিন্তু তিনি একটা ইলেকট্রনকে ছুড়ে মার আমাদের হিলিয়ামের কোনাকে ছুড়ে মারলেন, ঠিক আছে। হিলিয়ামের কোনার আমি সংকেত কি বললাম, 2He4। 2He4, এইটা মানে কিন্তু 4 হচ্ছে এর ভর সংখ্যা, মানে ইলেকট্রন প্রোটনের থেকে কিন্তু এটা অনেকটাই ভারী। তো তার যেটা আশা ছিল যে এইটা যেহেতু প্রচন্ড ভারী, তো এটা কিন্তু ভেদ করে চলে যাবে, ঠিক আছে। যেহেতু আলফা পার্টিকাল, এই জিনিসটাকে আমরা কি বলি, আলফা পার্টিকাল। আলফা পার্টিকাল মানে কি, এই জিনিসটা একটু জেনে রাখো। এইচ, এটাকে আমরা হিলিয়াম বলি, ঠিক আছে। এবং এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, আর এর ভর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। এটাকে আমরা 2He4, এইটা দিয়ে কিন্তু এটাকে আমরা ডিনোট করি। তাহলে এই আলফা পার্টিকেলকে যখন রাদারফোর্ড ছুড়ে মারলেন এই সোনার পাতের উপর, তার যেটা ধারণা হলো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কিন্তু এই সোনার পাতকে ভেদ করে চলে যাবে, ভেদ করে কোথায় চলে যাবে, পর্দাতে গিয়ে লাগবে। বাট তিনি যে রেজাল্টটা পেলেন সেটা কিন্তু অনেকটাই আলাদা রেজাল্ট পেলেন, ঠিক আছে। তিনি যে রেজাল্টটা পেলেন তাতে করে দেখা যাচ্ছে অনেক আলফা পার্টিকেল ব্যাক করে চলে এলো, ঠিক আছে, অনেক আলফা পার্টিকেল ব্যাক করে চলে এলো। কিছু আলফা পার্টিকেল সোজাসুজি চলে গেল, এবং কিছু আলফা পার্টিকেল হালকা টান নিল। তুমি যে এই যে যদি ছবিটা দেখো, এই যে সোজা একটা আলফা পার্টিকেল যাচ্ছে, কিছু আলফা পার্টিকেল ব্যাক করে চলে আসছে, ঠিক আছে, যেভাবে গেছিল ব্যাক করে চলে আসছে। কিছু আলফা পার্টিকেল একটু টান নিয়ে সামনের দিকেই যাচ্ছে, কিছু টান দিচ্ছে, আর কিছু আলফা পার্টিকেল সোজা চলে যাচ্ছে, ঠিক আছে। তো তখন রাদারফোর্ডের যে এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের রেজাল্টে কিন্তু তিনি অনেকটাই অবাক হলেন, ঠিক আছে। মানে এর কারণ কি, কারণ তুমি যদি ধরো এরকম ভাবতে পারো, আলফা পার্টিকেল যেটা আমি বলছি, যে আলফা পার্টিকেল যেটা ছুঁড়ে মারা হচ্ছে সোনার পাতের উপর, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু যথেষ্ট ভারী। আর আমাদের এই যে একটা অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, যেটা হচ্ছে যে ইলেকট্রন, ততদিনে তো শুধু ইলেকট্রনের চিন্তা ভাবনা হয়েছে, একটা পজিটিভ চার্জ আছে সে তার চিন্তা ভাবনা হয়েছে, তার বাইরে তো কিছু ভাবা যায়নি। সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট হালকা। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, ধরো একটা বড় টিস্যু পেপার রয়েছে, ঠিক আছে, তুমি হয়তো এখান থেকে একটা বন্দুক ছুড়লে, বন্দুক ছুড়ে মারলে, তো এই গুলিটা কি টিস্যু পেপার ভেদ করে চলে যাওয়া উচিত, না টিস্যু পেপারে লেগে ব্যাক করে চলে আসা উচিত? কি হওয়া উচিত ছোটকা? সামান্য টিস্যু পেপার ভেদ করে কিন্তু চলে যাওয়া উচিত। বাট এই রাদারফোর্ড কিন্তু এক্সপেরিমেন্টের করার পর তিনি এইটাই মানে বলেছিলেন, যে তিনি অবাক হয়ে গেছিলেন, ঠিক আছে, যে কি করে ব্যাক করে চলে এলো সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। এই যে আমি আলফা পার্টিকেল ছুড়ে মারছি, তারপর কিছু আলফা পার্টিকেল কি করে ব্যাক করে চলে আসতে পারছে, কারণ এর এইগুলো তো সব হালকা পজিটিভ চার্জ, ইলেকট্রনও তো হালকা, তাহলে ব্যাক করে কি করে চলে আসছে? পজিটিভ চার্জটা যদি টোটাল জায়গায় দূরে ছড়িয়ে থাকে, এই আলফা পার্টিকেল ভারী, এটাকে ব্যাক করে ঘুরে আসার কথা নয়, ঠিক আছে। এবং বেশ কিছু সংখ্যক কিন্তু সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। তিনি কিরকম কি স্ট্রাকচারটা পেয়েছিলেন আমরা যদি দেখি, এইরকম একটা স্ট্রাকচার পেয়েছিলেন। আলফা পার্টিকেল তিনি স্ক্যাটারিং করলেন এবং আনএক্সপেক্টেড একটা রেজাল্ট পেলেন। তার অবজারভেশন কি ছিল, তিনি কি কি দেখলেন? প্রথম তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা পার্টিকেল কিন্তু প্রচন্ড গতিবেগের জন্য ছুড়েছিলেন, বেশিরভাগ আলফা পার্টিকেলে কিন্তু ভেদ করে চলে গেছে সোজাসুজি। কিন্তু কিছু সংখ্যক আলফা পার্টিকেল হালকা ডিফ্লেক্ট করেছে। হালকা ডিফ্লেক্ট করেছে মানে কি, এই যে হালকা এখানে টাচ করে কিছুটা বেঁকে গেছে। এই যে আলফা পার্টিকেলটা তুমি যদি দেখো সোজা গেছে, তারপর এখানে টাচ করে কিছুটা বেঁকে গিয়েছে। আর কিছু সংখ্যক আলফা পার্টিকেল, সেই সংখ্যাটাও তিনি লক্ষ্য করলেন, যে 12,000 এরকম যে আলফা পার্টিকেল, এরকম যদি 12,000 রশ্মি উনি ছোড়েন, 12,000 রশ্মির ভিতর কিছু সংখ্যক আলফা পার্টিকেল কিন্তু, 12,000 রশ্মির ভিতরে এরকম একটা আলফা পার্টিকেল, ঠিক আছে, আউট অফ 12,000 পার্টিকেল, এরকম একটা আলফা পার্টিকেল কিন্তু ব্যাক করে চলে এসেছে। তিনি এই জিনিসটা তিনি বুঝতে পারলেন যে কেন ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে চলে গেল, কারণ ওনার এক্সপেকটেশনই ছিল ওটা। তুমি যদি এই ছবিটা দেখো, ওনার এক্সপেকটেশনই ছিল ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজাসুজি ভেদ করে বেরিয়ে চলে যাবে। কিন্তু তিনি এইটা বুঝতে পারলেন না যে আলফা পার্টিকেল গুলো ব্যাক করে কি করে আসছে।
ঠিক আছে? যে আমি আলফা পার্টিকেল ছুড়ে মারলাম, ওখানে লেগে ব্যাক করে কি করে চলে আসছে, কেন সোজাসুজি যাচ্ছে না? কারণ পরমাণু তো বেশ হালকা, প্রোটনের ধারণা আসেনি, পজিটিভলি চার্জ বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রন পুরো গায়ে ছড়িয়ে আছে, তাহলে কি এমন আছে যে ব্যাক করে তাকে পাঠাচ্ছে? এই জিনিসটা নিয়ে তিনি ভাবনা চিন্তা শুরু করলেন। তখন তিনি যে মডেলটা দিলেন, ঠিক আছে, তখন তিনি যে ভাবনাটা এলেন, তিনি তখন বুঝলেন যে নিশ্চয়ই ব্যাক করে আসছে মানে যে জায়গাটায় টাচ করছে সেখানে খুব ভারী কিছু আছে। তখন তিনি যে ধারণাটা দিলেন যে আর আলফা পার্টিকেলকে ব্যাক করাচ্ছে মানে এই ভারী জিনিসটাকে পজিটিভ হতে হবে না নেগেটিভ হতে হবে বলতো? আলফা পার্টিকেল কিন্তু পজিটিভ, ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখো। আলফা পার্টিকেল হচ্ছে একটা পজিটিভ রশ্মির রে, মানে পজিটিভ প্রচুর রশ্মি চলে যাচ্ছে। তাহলে তাকে যদি ব্যাক করাতে হয়, তাহলে ওই জায়গাটায় যাকে উপস্থিত থাকতে হবে তাকে পজিটিভ হতে হবে না নেগেটিভ হতে হবে? যে কেউ পজিটিভ হতে হবে, কারণ পজিটিভকে যদি ব্যাক করাতে হয় তাহলে তাকে নিশ্চয়ই পজিটিভ হতে হবে। তখন তিনি কি ধারণা করলেন, আর তাকে যদি ব্যাক করাতে হয়, হ্যাঁ, আলফা যে রশ্মি সেটাই হচ্ছে 2He4, ঠিক আছে? হিলিয়ামের রেটাকেই আমরা আলফা রশ্মি বলি, ঠিক আছে? না, আলফা কণার স্রোত হিলিয়াম কণার স্রোত একই ওরকম বলা যায় না, এর ভর সংখ্যা, ঠিক আছে, আলফা পার্টিকেলের যে ভর সংখ্যা আর হিলিয়ামের যে ভর সংখ্যা সেই সমস্ত জিনিসগুলো পুরো সেম, ঠিক আছে? মানে এইটাকে কতটা কতটা ভারী, ঠিক আছে, আলফা পার্টিকেলটা কতটা ভারী, ঠিক আছে, আলফা পার্টিকেলকে তুমি হিলিয়ামের স্রোত হিসাবে ভাবতে পারো, ঠিক আছে? তো কিন্তু আলফা পার্টিকেলটা কতটা ভারী সেটার সাথে তুলনা করার জন্য আমরা হিলিয়ামের তুলনাটা টানি, ঠিক আছে? তো এটাকে ভাবা যেতে পারে যে একটা হিলিয়ামের স্রোত, ঠিক আছে? কিন্তু এগুলো জেনারেশনের প্রসেস, আর একটা হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, এর একটা আলাদা স্বাধীন অস্তিত্ব আছে। আর আলফা পার্টিকেল হচ্ছে এক ধরনের রশ্মি, যেটাকে আমরা হিলিয়ামের স্রোত হিসাবে ভাবতে পারি, কারণ আলফা পার্টিকেলের যে ভর সংখ্যা 4 আর হিলিয়ামেরও ভর সংখ্যা 4, তো এটা একটা 4 মানে, 4 মানে দেখো অনেকটা ভারী, তাই না? একটা প্রোটনের ভর সংখ্যা কত হয়, মানে একটা নির্দিষ্ট প্রোটন মানে এক, এক ধরি আমরা, এগুলো আমরা ডিটেলসে পড়বো একটু পরে, ঠিক আছে? তো মানে এক এক 1 কিলোগ্রামের উপর গিয়ে যদি 4 কিলোগ্রাম ধাক্কা মারে, তাহলে কি হওয়া উচিত? ব্যাক করে আসা উচিত, না 1 কিলোগ্রামটাকে সরিয়ে সোজা বেরিয়ে বেরিয়ে যাওয়া উচিত? যে কেউ একটা 4 কিলোগ্রামের জিনিস দিয়ে একটা 1 কিলোগ্রামে ধাক্কা মারছে, তাহলে কি ব্যাক করে আসা উচিত, না 1 কিলোগ্রামটাকে সরিয়ে সোজা বেরিয়ে যাওয়া উচিত? সরিয়ে দেবে, কারণ এর আগে কিন্তু দেখো এই যে আমাদের থমসনের যে মডেল, তাতে করে কি এই পজিটিভ চার্জটা তো টোটাল ছড়িয়ে আছে ভেবেছিল, তাই না, এই গোলকের উপর টোটালটা ছড়িয়ে আছে, এইটা ভেবেছিল। তো ওই কারণেই তার মানে কি 1 কিলোগ্রাম এর যে কনসেপ্ট সেটা টোটাল জায়গায় ছড়িয়ে আছে এটা ভেবে দেখা হয়েছিল। ওই কারণেই রাদারফোর্ড ভেবেছিল এটাকে ধাক্কা মেরে, যেহেতু 4 কিলোগ্রাম আমি পাঠাচ্ছি তো 1 কিলোগ্রামকে ধাক্কা মেরে সোজা বেরিয়ে যাবে। কিন্তু রাদারফোর্ড বুঝলো এটাকে ব্যাক করে পাঠালো মানে এই যে জিনিসগুলো, এই যে পজিটিভলি চার্জ যে পরমাণুর ভিতর, তারা নিশ্চয়ই সবাই এক জায়গায় হয়ে আছে, তবেই ব্যাক করে পাঠাতে পারছে। মানে এই যে নিউক্লিয়াসের কনসেপ্টটা রাদারফোর্ড কি করে দিতে পারলো, এই জিনিসটা একটু বুঝতে পারছো তোমরা? আলফা পার্টিকেলকে ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই পজিটিভ চার্জগুলো একটা জায়গায় এসে একত্রিত হয়েছে, দিয়ে ওরা বেশ একটা ভর দখল করেছে, তবেই তো ব্যাক করতে পারছে। তার মানে রাদারফোর্ড এখান থেকে বুঝলো যে যত পজিটিভ চার্জগুলো আছে, আমাদের থমসন যে বলছিল টোটাল গোলকের উপর ছড়িয়ে থাকবে, সেটা ভুল। সমস্ত পজিটিভলি চার্জগুলো নিশ্চয়ই একটা জায়গায় সেটে বসে আছে, তবেই কি আলফা পার্টিকেলকে ব্যাক করতে পারছে। তখনই কিন্তু রাদারফোর্ড নিউক্লিয়াসের ধারণাটা দিলেন যে যত পজিটিভ চার্জ আছে এবং সমস্ত পজিটিভ চার্জ গুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পরমাণুর ভিতর সেটে আছে। এবং পরবর্তীকালে তোমার আরো একটু যখন গবেষণা হলো, গোল্ডস্টেন বলে উনি প্রোটন আবিষ্কার করলেন, ঠিক আছে, এবং দেখা গেল যে সমস্ত প্রোটনের ধারণাটা উনি দিলেন, এবং সেখান থেকে আরো বোঝা গেল যে সমস্ত যে প্রোটন, সেই প্রোটন গুলো পরমাণুর একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, তবেই আলফা পার্টিকেলকে সে ব্যাক করতে পারছে, এবং এই যে জায়গাটায় কেন্দ্রীভূত হয়ে আছে সেটাকেই তিনি নিউক্লিয়াস বললেন। আমরা জাস্ট আমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পারলাম, তো এক্সপেরিমেন্টে কি হলো, সমস্ত আলফা পার্টিকেল গুলো সোজা গেল, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল ভেদ করে চলে গেল, বাট কিছু আলফা পার্টিকেল একটু টার্ন নিয়ে নিল, দিয়ে গেল, আর কিছু আলফা পার্টিকেল সোজা সোজা ব্যাক করে এলো, ঠিক আছে? তুমি যদি ধরো একটা জোরে প্রচুর ঢিল মারো, সামনে ধরো যদি একটা লোহার পোল থাকে, কি হবে দেখবে ম্যাক্সিমাম ঢিল ওর পারে চলে যাবে, কিছু ঢিল কিন্তু ব্যাক করে আবার তোমার দিকেই চলে আসবে, আর কিছু ঢিল কি হবে ওই লোহার গায়ে লেগে হালকা টান নিয়ে কিছুটা বেঁকে চলে যাবে, ঠিক আছে? তো উনি অনেকটা এরকমই জিনিস দেখতে পেলেন। তো ওনার অবজারভেশনটা কি ছিল, সে এটা সম্বন্ধে কারোর কিছু ডাউট? ইমপ্লিকেশনটা মানে তিনি কি বললেন সেটা আমরা একটু পরেই দেখছি।
বাট ওনার অবজারভেশন কি ছিল সেটা কারোর কিছু ডাউট এই অবজারভেশনটা থেকে? অবজারভেশনটা বোঝা গেছে তো, ওনার অবজারভেশনটা কি ছিল? বিনা, ছোটকা? ওকে, এই হচ্ছে ওনার অবজারভেশন। অবজারভেশন থেকে তিনি এবার কি বলছেন যে ম্যাক্সিমাম যেহেতু রশ্মি সোজা ভেদ করে চলে গেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম যেহেতু রশ্মি সোজা ভেদ করে ওই প্রান্তে চলে গেছে, তার মানে ম্যাক্সিমাম স্থান ফাঁকা। ওই কারণে উনি বললেন যে পরমাণুর ভিতরে ম্যাক্সিমাম স্থান ফাঁকা, স্পেস, অ্যাটমের ভিতরে ম্যাক্সিমাম স্থান হচ্ছে ফাঁকা, কারণ আলফা পার্টিকেল সোজা পাস করে ওপারে চলে গেছে। এইটা তিনি প্রথম একটা ধারণা দিলেন। যেহেতু কিছু আলফা পার্টিকেল গিয়ে ধাক্কা মেরে আবার ব্যাক করে চলে এসছে, কিছু আলফা পার্টিকেল যেহেতু এখানে গিয়েছে ধাক্কা মেরেছে আবার ব্যাক করে চলে এসছে, তার মানে উনি কি ধারণা দিলেন যে পরমাণুর ভিতরে একটা খুব ক্ষুদ্র অংশে পুরো পজিটিভ চার্জটা জমে আছে, ঠিক আছে, এটা খুব ক্ষুদ্র স্পেসে ম্যাক্সিমাম পজিটিভ চার্জ, সমস্ত যে পরমাণুর পজিটিভ চার্জ সেটা কিন্তু জমে আছে। এই ধারণাটা তিনি দিলেন, ঠিক আছে। তো আর যেহেতু কিছু সংখ্যক আলফা পার্টিকেল হালকা ডিফ্লেক্ট হয়েছে গায়ে লেগে, তারপরে এখান থেকে উনি বুঝলেন নিশ্চয়ই জিনিসটা যথেষ্ট ভারী, তবে একটা ভারী আলফা পার্টিকেল গিয়ে ধাক্কা মারলো এবং হালকা টাচ করে কিছুটা বেঁকে গেল, তার মানে ওই যে যে ক্ষুদ্র জায়গাটায় যেখানে আলফা পার্টিকেলটা ধাক্কা মারছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভারী। আর আমরা আর উনি কি দেখেছিলেন যে আউট অফ 12,000 পার্টিকেল, মানে 12,000 আলফা পার্টিকেলকে তিনি যদি ছোড়েন তাহলে মাত্র একটা পার্টিকেল ব্যাক করে আসছে। এখান থেকে উনি ধারণা দিলেন যে পরমাণুর ভিতর ওই যে ক্ষুদ্র অংশ যার কথা আমরা বলছি, ঠিক আছে, যেখানে প্রোটনটা থাকে, সেটা হচ্ছে 10⁵ টাইমস লেস দ্যান দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম। টোটাল অ্যাটম, টোটাল অ্যাটম যতটা, ঠিক আছে, তার থেকে 10⁵ টাইমস লেস এই যে ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশটা হচ্ছে এই টোটাল অ্যাটমের থেকে 10⁵ টাইমস, ঠিক আছে, মানে প্রায় 10,000 তোমার গুণ ছোট, ঠিক আছে, 10,000 গুণ কিন্তু এটা ছোট টোটাল এই যে রেডিয়াসটা তার থেকে। তার মানে তোমার যদি 10,000 কিলোমিটার একটা রেডিয়াস হয় তার ভিতর ক্ষুদ্র কেন্দ্রে কিন্তু তোমার এই প্রোটন গুলো জমে আছে। তো তিনি যে পরমাণু মডেল তিনি যেটা দিলেন সেটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, ঠিক আছে, এই মডেলটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মডেল অফ অ্যাটমিক স্ট্রাকচার। পরীক্ষায় যদি কোশ্চেন আসে নিউক্লিয়ার মডেল অফ অ্যাটমিক স্ট্রাকচার কে দেয়, তার উত্তর কিন্তু হবে রাদারফোর্ড। রাদারফোর্ড কোন এক্সপেরিমেন্টের দ্বারা নিউক্লিয়ার মডেল অফ অ্যাটমিক স্ট্রাকচার বুঝেছিলেন? তার উত্তর কিন্তু হবে কি গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, ঠিক আছে, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে তার অবজারভেশন কি ছিল সেটা আমরা বুঝলাম। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে তার অবজারভেশন থেকে তিনি কি কি ডিরাইভ করলেন সেটা আমরা বুঝলাম। এই গেল হচ্ছে যে আমাদের রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেল অনুযায়ী আমরা কি দেখলাম, পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট কেন্দ্রীভূত এলাকা যেখানে ম্যাক্সিমাম পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এলাকাটা প্রচন্ড ঘন আর পুরো পজিটিভ চার্জটা এখানে আছে। এই যে একটা কেন্দ্রীভূত এলাকা এটাকেই তিনি নাম দিলেন হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, এই নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন ছোট ছোট ইলেকট্রন গুলো আছে তারা কিন্তু পাক মেরে বেড়ায়, এটাই কিন্তু তিনি ধারণা দিলেন, ঠিক আছে। এইটা গেল হচ্ছে যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে কারো কোনো ডাউট বা কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। এই মডেলটা বোঝা গেল কি তিনি কি করে উৎপন্ন করলেন মডেলটা? ছোট্ট কোনো ডাউট রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে, বা বিনা বা আমরা যারা ক্লাসে আছি? ইনডাস্ট্রাক্টিবল মানে হচ্ছে যাকে ধ্বংস করা যায় না, ঠিক আছে, যাকে তুই ধ্বংস করতে পারবি না। হ্যাঁ, পরবর্তীকালে আরো গবেষণার মাধ্যমে দেখা গেল যখন আমরা এই যে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, এইগুলো যখন আমরা পড়লাম তখন দেখলাম পরমাণুকেও আমরা ধ্বংস করে শক্তিতে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে। তো ইনডাস্ট্রাক্টেবল এই কথাটাও ভুল। ডাল্টনের পরমাণুবাদের ম্যাক্সিমাম জিনিসই ডাল্টন ভুল বলেছিলেন, বাট স্টিল তার কিন্তু একটা বিশাল ইমপ্লিকেশন রয়েছে। না, ইনডিভিজিবল মানে কি? ইনভিজিবল বলেননি তিনি, ইনভিজিবল কোথায় আছে, ইনডিভিজিবল। ইনডিভিজিবল, ডিভিজিবল মানে কি, ডিভাইড করা মানে কি? ভাগ করা। ইন ডিভিজিবল যাকে ভাগ করা যায় না, যাকে বিভাজ্য করা যায় না, তিনি অবিভাজ্য এটা বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম কি পরমাণুকে তো ভাগ করা যায়, বিভাজ্য করা যায়, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনে, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটায় কারোর কিছু আর ডাউট অ্যাটমিক স্ট্রাকচারের রাদারফোর্ড মডেলটুকুতে? রাদারফোর্ড মডেলটুকু আমরা তাহলে বুঝলাম, ঠিক আছে। এইবার
রাধা, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, নিশ্চয়ই। না, পরমাণু কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ধারণাটাই প্রথমে ছিল না। ডাল্টন যেটা ভাবলো, পরমাণু একটা হচ্ছে একটা কঠিন গোলক, একটা কঠিন গোলকের মতো বল, ঠিক আছে? তার ভিতর কি আছে উনি কিছুই জানেন না। তার ভিতর যে এরকম নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, এই সমস্ত তার কিছুই ধারণা নেই। তিনি বলছেন ওই যে কঠিন গোলক, সেটাকে তুমি আর হাতুড়ি ঠোকো যাই ঠোকো, সেটাকে তুমি আর ভাঙতে পারবে না। তারপরে দেখা যাচ্ছে না, সেটাকেও ভাঙা যায়। এবং এই নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর নিউট্রনটা থাকে, এবং চারপাশে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে? এই স্ট্রাকচারটা দেখা গেল, কারণ এই জিনিস নিশ্চয়ই, নিশ্চয়ই এটাও বিভাজ্য, তাই না? পরমাণুটা নিশ্চয়ই বিভাজ্য, না হলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথা থেকে এলো? এটা নিশ্চয়ই নিরেট নয়। তিনি যে একটা নিরেটের কনসেপ্ট দিচ্ছিলেন, যে টোটাল বলটা এটা নিরেট, তাকে আর ভাঙা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেটাকেও ভাঙা যাচ্ছে, তার ভিতর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত জিনিসগুলো আছে। বোঝা গেল পলাশ? না তোর কোশ্চেন আরেকটু অন্যরকম ছিল? না, 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 এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? দুটো জিনিস আছে, একটা হয়, প্রথমত তো অণু বলাই যাবে না, একটা হয় পরমাণু, একটা হয় অণু। আমি যদি সিম্পল জিজ্ঞেস করি যে পরমাণু আর অণুর পার্থক্য কি, কেউ বলতে পারবে তোমাদের ভিতর পরমাণু আর অণুর পার্থক্য কি? যে কেউ? আচ্ছা, তাহলে কি অক্সিজেনের কোনো অণু নেই? ঠিক বলেছো। মানে কারেক্ট, কারেক্ট। আর ছোটকা যেটা তুই উদাহরণ দিলি, সেটাকে বলে, আমরা বলি কম্পাউন্ড, ঠিক আছে? দেখো, আমি যদি পদার্থকে ভাঙি, একদম পদার্থকে যদি আমি ভাঙি, একটা হচ্ছে আমি এলিমেন্ট বলতে পারি, মৌল, আর একটা হচ্ছে কম্পাউন্ড, যৌগ। এই যে মৌল, অক্সিজেন যেমন হচ্ছে একটা মৌল, এই অক্সিজেন মৌলটার বেসিক ইউনিট হচ্ছে কিন্তু একটা অক্সিজেনের অণু। অনেকগুলো অক্সিজেনের অণু মিলে এই অক্সিজেন মৌলটা সৃষ্টি হয়েছে। এই অক্সিজেনের অণুটাকে যখন আমি আবার ভাঙবো, এই যে আমরা O2 লিখি, তাই না? এই যে আমাদের এখন করোনার সময় সমস্ত টেস্ট হচ্ছে কি SpO2, তাহলে O2 লিখছি, ও এর নিচে 2 লিখছি। এই কথার অর্থ হচ্ছে দুটো পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু তৈরি করেছে, মানে একটা অক্সিজেনের অণুর ভিতর দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে। এই জিনিসটা হচ্ছে যে একটা আমার মৌলিক পদার্থ। যৌগিক পদার্থের ক্ষেত্রে সিমিলারলি কি হবে, দুটো হাইড্রোজেনের এরকম পরমাণু আর একটা অক্সিজেনের এরকম যখন পরমাণু হবে, সেইটা মিলে কিন্তু আমাদের একটা জলের অণু তৈরি হয়। এইবার ব্যাপারটা হচ্ছে, যখন রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু প্রত্যেকটা কথা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু কখনোই অণু অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে পরমাণু। ঠিক আছে? পরীক্ষায় এই কোশ্চেনটা আসতেই পারে, ঠিক আছে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পার্টিকেল অংশগ্রহণ করে, অণু, পরমাণু, নানা এরকম যদি অপশন দেয়, যত রাসায়নিক বিক্রিয়া হয় এইগুলোতে কিন্তু অংশগ্রহণ করে পরমাণু। আর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, পরমাণুর কিন্তু নিজস্ব অস্তিত্ব নেই, পরমাণু কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না, ঠিক আছে? অক্সিজেনের একটা ও আমরা কোথাও পৃথিবীতে খুঁজে পাবো না, অক্সিজেন যেখানেই থাকবে O2 হিসাবে থাকবে, ঠিক আছে? যে এক্সিস্টেন্স, সেটা কিন্তু অণুর এক্সিস্টেন্স হয়, অণুর ভিতরে দুটো অক্সিজেনের পরমাণু থাকছে, কিন্তু সিঙ্গেল একটা ও আমরা কোথাও কিন্তু খুঁজে পাবো না। তো অণুর কিন্তু একটা স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব নেই। ঠিক আছে? এই দুটো স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে। এবার এই যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, ঠিক আছে, দুটো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা জলের অণু গঠন করলো। তাহলে আমি যখন জলের অণুটাকে ভাঙবো, আমি এরকম দুটো হাইড্রোজেনের পরমাণু পাবো আর একটা অক্সিজেনের পরমাণু পাবো। এই দুটো হাইড্রোজেনের যে পরমাণু পাবো, তার ভিতরে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাবো, তার নিউক্লিয়াস পাবো। এবং সিমিলারলি আমি যখন একটা অক্সিজেনের পরমাণু, সিমিলারলি অক্সিজেনের যতগুলো ইলেকট্রন, মানে আটটা ইলেকট্রন, ভিতরে আটটা প্রোটন, আটটা নিউট্রন, এরকম আমি একটা স্ট্রাকচার পাবো। সেই নিউক্লিয়াসটাকে কিন্তু আর ভাঙা যাবে না, ঠিক আছে? নিউক্লিয়াসটাই প্রোটন, নিউট্রন সব এক জায়গায় থাকবে। তার ভিতর যে নিউক্লিয়ার বিক্রিয়া হবে, যে নিউক্লিয়ার বিক্রিয়ার জন্যই কিন্তু প্রোটন আর নিউট্রন সব এক জায়গায় সেটে আছে। ঠিক আছে? তো এই হচ্ছে স্ট্রাকচার। তো সেই নিউক্লিয়াসটাকে কিন্তু আমরা আর ভাঙতে পারছি না, সেক্ষেত্রে কি, প্রোটন, নিউট্রন, নিউট্রন, প্রোটন এরকম অনবরত বিভিন্ন ধরনের মানে বিক্রিয়া চলছে, সেগুলো হচ্ছে একদম পরমাণুর ভিতরকার ব্যাপার। বাট পরমাণুর বাইরে যে রাসায়নিক বিক্রিয়া যেটা আমরা দেখলাম,
সেটা কিন্তু একটা পরমাণু অংশগ্রহণ করছে, অণু অংশগ্রহণ করছে না। এইটা গেল একটা ওভারঅল কনসেপ্ট। পলাশ, মানে বোঝা গেল না আরো কিছু কোশ্চেন থাকছে? ওকে। এইগুলো সব পরমাণু, ঠিক আছে? 8 ও 16, 8 ও 17, যাই হোক 17 হয় না, 8 ও 16, এগুলো সব একটু পরে আমরা আসবো, আমরা আগে একটু মডেল গুলো পড়ে নিই। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবার রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু দেখা যাচ্ছে, রাদারফোর্ড বলছে যে এই ইলেকট্রন গুলো ঘুরছে চারপাশে সাই 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 করে, ভিতরে একটা প্রোটন, সমস্ত প্রোটন গুলো এক জায়গায় পুরো ভরটা জমে আছে, ইলেকট্রন গুলো চারপাশে একদম সাই 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 করে গোল গোল পথে ঘুরছে। কিন্তু তখন যে নিউক্লিয়ার ফিজিক্স ছিল, তার যে ধারণা ছিল, সেই ধারণা অনুযায়ী কোনো বস্তু যদি এরকম গোল 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 করে ঘোরে, ঠিক আছে, তার কিন্তু এনার্জি রেডিয়েট করার কথা। ঠিক আছে, যে কোনো বস্তু যদি এরকম গোল গোল করে পথে, বৃত্তাকার পথে যদি ঘোরে, তার কিন্তু ধীরে ধীরে এনার্জি রেডিয়েট করার কথা। এবার এনার্জি যদি রেডিয়েট করে, কেউ যদি শক্তি হারিয়ে ফেলে, ঠিক আছে, তখন এই ঘুরতে 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 কিন্তু তার এসে পড়ার কথা হচ্ছে এই নিউক্লিয়াসের উপর। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন গুলো তো ঘুরছে, সেটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রন গুলো এরকম চিরকালীন গোল গোল পথে ঘুরে যাওয়া উচিত না। তখনকার দিনে নিউক্লিয়ার যে ফিজিক্স, সেই নিউক্লিয়ার ফিজিক্স বলছে কোনো কণা যদি এরকম বৃত্তাকার পথে সাই সাই করে ঘুরতে থাকে, সে কিন্তু আস্তে আস্তে শক্তি ছাড়বে। শক্তি ছাড়তে ছাড়তে তার শক্তি কমতে কমতে সে নিউক্লিয়াসের উপর গিয়ে ধপাস করে পড়বে। এবার ইলেকট্রন গুলো যদি সব ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসের উপর পড়ে, তাহলে কি পরমাণুটা আর স্থায়ী থাকবে না সেটা অস্থায়ী হয়ে যাবে? কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? যে কেউ, ইলেকট্রন গুলো যদি ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসের উপর পড়ে যায়, ইলেকট্রন গুলো যদি ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপর এসে পড়ে, তাহলে কি পরমাণুর স্থায়িত্ব থাকবে? নষ্ট হয়ে গেল। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেল তখনকার দিনে যে নিউক্লিয়ার ফিজিক্সের ধারণা ছিল, ঠিক আছে, সেইটা অনুযায়ী কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু এক্সপ্লেন করতে পারছে না যে ইলেকট্রন গুলো কি করে ঘুরছে এরকম গোল গোল পথে, ঠিক আছে? কারণ নিউক্লিয়ার ফিজিক্স বলছে গোল গোল পথে ঘুরতেই পারবে না, গোল গোল পথে ঘুরলেও শক্তি ছাড়বে, আর শক্তি ছাড়লেও শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসের উপর এসে পড়বে। তাহলে পরমাণুর স্থায়িত্বকে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা গেল না। এবং তখন আস্তে আস্তে কোয়ান্টাম ফিজিক্স আসছে মার্কেটে। কোয়ান্টাম ফিজিক্সে বোর একটা মডেল দিল, ঠিক আছে, বিজ্ঞানী বোর। এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখন যে পরমাণু মডেল ফলো করি, ঠিক আছে, বা আমাদের বর্তমানে ধরো যে পরমাণু মডেল ফলো করা হয়, সেই পরমাণু মডেলটা কার ফলো করা হয়? সেটা হচ্ছে কিন্তু বোরস মডেল আমরা মেনলি ফলো করি, ঠিক আছে? বোরস মডেলকে ফলো করেই কিন্তু আমাদের যত পিরিয়ডিক টেবিল থেকে শুরু করে বা এখন বর্তমানে যে আধুনিক পিরিয়ডিক টেবিল বা সমস্ত কিছু অ্যাটমিক স্ট্রাকচারের যে ফান্ডা, এখন মেইন যে স্ট্রাকচার, সেটা কিন্তু আমরা বোরস মডেলকেই ফলো করি। বাট হ্যাঁ, এরপরেও এর উপর আরো অনেক গবেষণা হয়েছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। বাট বোরস মডেলের কেন আসার দরকার পড়লো, এটা এটা বোঝা গেল না, গেল না? বোরস মডেল হঠাৎ কেন আসতে গেল? রাদারফোর্ড মডেলে কি প্রবলেম ছিল? বোঝা যাক, এটা বোঝা গেল না, বলো না, বলো তো, যে কেউ, পলাশ, ছোটকা, বোঝা গেছে তো? ওকে, গুড। তাহলে তাহলে বোর বোর চলে এলো এবার। এবার রাদারফোর্ড পরমাণু মডেল যে শুধু এই একটা জিনিসই ব্যাখ্যা করতে পারলো না সেটা নয়, আর একটা জিনিসও ব্যাখ্যা করতে পারলো না রাদারফোর্ড পরমাণু মডেল। সেটা হচ্ছে ইলেকট্রন যদি ঘোরে এবং ইলেকট্রন যদি শক্তি হারায়। দেখো, আমরা একটা জিনিস কি পড়েছি, শক্তি হচ্ছে অবিনশ্বর, কখনো শক্তি হারিয়ে যায় না। শক্তি হারাচ্ছে মানে নিশ্চয়ই শক্তিটা কিছুতে রূপান্তরিত হচ্ছে। তো ইলেকট্রন যদি এরকম শক্তি হারাতে থাকে, তার মানে ইলেকট্রনের এখান থেকে নিশ্চয়ই শক্তি রেডিয়েট হবে, এখান থেকে শক্তি বিকিরিত হবে। এবং শক্তি বিকিরিত হলে সেটাকে কিন্তু পর্দায়, বিজ্ঞানীরা কিন্তু পর্দায় সেটাকে দেখে, যে সেটা আলোক শক্তি রূপে যদি নির্গত হয়, তাহলে পর্দায় বিভিন্ন রকম বর্ণালীর সৃষ্টি হয়, ঠিক আছে? তো সেই বর্ণালীটারও ঠিকঠাক ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারলো না। এই জিনিসটা আমরা একটু পরেই পড়বো, বর্ণালী ব্যাপারটা কি আর কি প্রবলেম হলো। বাট এই মুহূর্তে আমরা যেটা বললাম যে ইলেকট্রন, ঠিক আছে, আমরা আসছি বর্ণালী বর্ণালী ব্যাপারটা, আমরা আসছি, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেছে তো, ইলেকট্রন ঘুরতে পারে না, ইলেকট্রন এসি নিউক্লিয়াসের উপর পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটা বোঝা গেছে। ঠিক আছে। তাহলে এইবার বোর কি বললো? বোর বলল যে তুমি যেটা ভাবছো যে ইলেকট্রন শক্তি হারাবে, এইটা যদি ইলেকট্রন কোনো র্যান্ডম কক্ষপথে ঘুরে বেড়াতো, তাহলেই ইলেকট্রন শক্তি হারাতো। কিন্তু এই পরমাণুর ভিতর কি হচ্ছে, ইলেকট্রন গুলো এরকম র্যান্ডম কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে না। প্রত্যেকটা ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ আছে।
এই জায়গাটাকে আমরা অনেকটা সৌরজগতের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। মানে যেরকম পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ঠিক আছে, কখনোই পৃথিবী তার কক্ষপথ থেকে কিছুটা দূরে ইচ্ছা মতো কখনো এদিকে কখনো এদিকে এরকম করে ঘুরবে না। পৃথিবী যেরকম একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, এরকম পরমাণুর ভিতর যে ইলেকট্রন গুলো ঘুরছে, সেই ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক আছে। ডিসক্রিট অরবিট, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, কন্টিনিউয়াস কিছু জিনিস নেই, প্রত্যেকটা কক্ষপথ আলাদা, একটা কক্ষপথের সাথে আর একটা কক্ষপথের বেশ কিছু গ্যাপ রয়েছে, ঠিক আছে। আর এই প্রত্যেকটা কক্ষপথে ঘোরার সময় কিন্তু ইলেকট্রন কোনো রকম এনার্জি রেডিয়েট করে না, কারণ এই প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট শক্তি স্তর থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কক্ষপথে যখন ঘুরছে, যেহেতু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এই কারণে কিন্তু কোন রকম শক্তি বিকিরণ করে না। পরবর্তীকালে নিউক্লিয়ার ফিজিক্স এই জিনিসগুলোকে এক্সপ্লেন করলো যে এই প্রত্যেকটা কক্ষপথের শক্তি স্তর সেম। এই কক্ষপথগুলোকে আমরা কে, এল, এম, এন এরকম বিভিন্ন নামই চিনি। এই প্রত্যেকটা কক্ষপথের শক্তি স্তর হচ্ছে সেম। তো এই কক্ষপথের যেহেতু শক্তি স্তর সেম, এরা ঘুরতে ঘুরতে কিন্তু কোন রকম এনার্জি রেডিয়েট করছে না। এই কারণে পদার্থ মানে পরমাণু কিন্তু স্থিতিশীল, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের উপর এসে পড়ছে না। এই ধারণাটা কিন্তু বিজ্ঞানী বোর দিয়ে দিলেন, ঠিক আছে। এবং এই ধারণাটা বিজ্ঞানী বোর দেওয়ার পরে আর একটা বিজ্ঞানী ওনার সাথে যুক্ত হলেন, বিজ্ঞানী বুড়ি। এবং বিজ্ঞানী বোর আর বুড়ি মিলে একটা মডেল দিলেন যে এই যে কক্ষপথের কথা তো ওনারা বললেন যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। কিন্তু আমরা যদি অক্সিজেনের উদাহরণ নিই, অক্সিজেনের আমরা জানি 8টা পরমাণু আছে। এই সরি, হ্যাঁ মানে একটা পরমাণুর ভিতর 8টা ইলেকট্রন আছে। তাহলে এই তো অনেকগুলো তিনি কক্ষপথ বললেন, কিন্তু কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? আছে তো 8টা ইলেকট্রন। তাহলে কি 8টা ইলেকট্রনই প্রথম কক্ষপথে, এই যে প্রথম কক্ষপথ আছে 8টা ইলেকট্রনই কি এখানে ঘুরে বেড়াবে? না, দুটো ইলেকট্রন এখানে একদম লাস্টের কক্ষপথে দুটো, এরকম র্যান্ডামলি বিভিন্ন জায়গায় থাকবে। এই স্ট্রাকচারটা কিরকম হবে? এই জিনিসটা কিন্তু বোর পুরোপুরি এক্সপ্লেন করলেন না। তার সাথে আরেকটা বিজ্ঞানী যুক্ত হলেন, বিজ্ঞানী বুড়ি। যে বিজ্ঞানী বোর অ্যান্ড বুড়ি এরা মিলে একটা ফর্মুলা দিলেন, যেটা হচ্ছে 2n² এর ফর্মুলা। 2n² কি বলছে? কক্ষপথের যে নাম্বার, মানে একদম প্রথম কক্ষপথ, তার সেক্ষেত্রে এন এর মান হচ্ছে 1। তাহলে 2n² মানে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে বলতো? 2n², এন এর মান যদি 1 হয়, দুটো। দ্বিতীয় কক্ষপথে কটা থাকতে পারছে? 8টা, ঠিক আছে। তো এই রকম করে কিন্তু তারা একটা মডেল দিলেন যে যে কোনো কক্ষপথে 2n² সংখ্যক আমার ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, এন এর মান যদি 1 হয়। কিন্তু সাথে সাথে তারা এটাও বললেন একদম লাস্টের কক্ষপথে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, ঠিক আছে, একদম সর্বাধিক যে শেষ কক্ষপথ। কারণ যদি আমি 3 নম্বর কক্ষপথ ধরি, 3 নম্বর কক্ষপথে তো তাহলে হিসাব মতো 2 × n² মানে 3 এর স্কোয়ার মানে 9, 2 × 9 মানে 18। তাহলে তো 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন থাকতে পারত। কিন্তু ওনারা বলছেন না, একদম যদি সেটা শেষ কক্ষপথ হয়, সেক্ষেত্রে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, ঠিক আছে। মানে এরকম কখনোই হবে না। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে। তার মানে এরকম কখনোই হবে না প্রথম কক্ষপথে দুটো থাকতে পারে, বা আমরা যদি তার পরবর্তী বেশি পরমাণু ক্রমাঙ্কের কিছু একটা ধরি, যে এরকম কখনোই হবে না যে একদম লাস্ট কক্ষপথে 18টা আছে। সেটা কখনোই হবে না। লাস্ট কক্ষপথে সর্বাধিক থাকতে পারে 8টা, ঠিক আছে। এই ধারণাটা কিন্তু দিলেন কে? বিজ্ঞানী বোর অ্যান্ড বুরি। তাদের যে মডেল সেটা হচ্ছে 2n²। এবং এই 2n² এই মডেলের সাহায্যেই কিন্তু আমরা বিভিন্ন রকমের যে ইলেকট্রনের স্ট্রাকচার সেগুলো কিন্তু আমরা সাজাতে পারবো, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে বোরের পরমাণু মডেল। লাস্ট কক্ষ না, লাস্ট কক্ষপথে 8টার বেশি থাকবে না, এর কারণ হচ্ছে 8টার বেশি থাকলে আর স্থায়ী থাকবে না, ঠিক আছে। পরমাণুর যে কোনো পরমাণুর স্থায়ী থাকার জন্য অল টাইম লাস্ট কক্ষপথে ওরা চাই সবসময় 8টা রাখতে, ঠিক আছে। 8টার বেশি থাকলেও পরমাণু স্থায়ী থাকবে না, 8টার কম থাকলেও পরমাণু কিন্তু সবসময় বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। পরমাণু অল টাইম চাই লাস্ট কক্ষপথে 8টা থাকতে, ঠিক আছে। তো এর মেন কারণ হচ্ছে তারা স্থায়িত্ব। বোঝা গেল? স্থায়িত্বের জন্য অল টাইম ও চাই 8টা রাখতে। এবার 8টা হলেই কেন স্থায়ী সেটা হচ্ছে আরো গবেষণার বিষয়, ঠিক আছে। তো বাট 8টা থাকার কারণ, মেন কারণ হচ্ছে স্থায়িত্বের জন্য। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। তাহলে আমাদের বোর মডেল কিন্তু এই জিনিসটা, বোর মানে বোর অ্যান্ড বুরি মডেল কিন্তু রাদারফোর্ডের যেটা প্রবলেম ছিল, যে হিসাব মতো স্থায়ী হতে পারছিল না, কারণ ইলেকট্রন ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসের উপর পড়ার কথা ছিল। বাট বোর এক্সপ্লেন করে দিল না, যেহেতু ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এবং ওই কক্ষপথে যখন সে ঘুরছে সেটা একটা নির্দিষ্ট শক্তি স্তর, সেই কক্ষপথেও
শক্তি হারাচ্ছেও না, শক্তি সঞ্চয়ও করছে না। ওই কারণে তার যেহেতু শক্তি হারাচ্ছে না, তাই কিন্তু সে গিয়ে নিউক্লিয়াসের উপর পড়ে যাচ্ছে না। তো এইটা বিজ্ঞানী বোর এক্সপ্লেন করে দিলেন। এই কারণে কিন্তু পরমাণু স্থায়ী, সেটা নিয়ে আর কোনো প্রবলেম থাকলো না। কিন্তু আবার একটা প্রবলেম দেখা গেল, যেটা হচ্ছে যে এই লাইন স্পেকট্রাম, ঠিক আছে, বর্ণালী, এই জিনিসটা কি, এই বোরের মডেল থেকে আমরা একটু বুঝতে পারবো এই ব্যাপারটা কি। বোর কি বললেন যে এই যে কক্ষপথগুলো প্রত্যেকের শক্তি স্তর সমান। এই ক্ষেত্রে তোমাদের কারোর জানা আছে যে যত উপরের দিকে যাব শক্তি স্তর তত বেশি না কম? এই যে প্রত্যেকটা কক্ষপথের একটা করে শক্তি স্তর আছে, ঠিক আছে, মানে সাপোজ ধরো এরকম ভাবতে পারো, প্রথম কক্ষপথটা হয়তো 10 জুল, পরের কক্ষপথটা হয়তো 20 জুলের শক্তি, পরে তারপরে কক্ষপথটা 30 জুলের, ঠিক আছে। তো তুমি যত কক্ষপথের উপরের দিকে যাবে তোমার কিন্তু শক্তি স্তর তত হাই, ঠিক আছে। এইটা হচ্ছে বোরের তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা কক্ষপথের শক্তি স্তর তো সেম, কিন্তু একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে শক্তি স্তর বাড়বে। এইবার ধরো সাপোজ কোন একটা পরমাণু একদম লাস্টের কক্ষপথে আছে, মানে এই 4 নম্বর কক্ষপথে এন কক্ষপথটাই আছে, ঠিক আছে, এই ধরো এই এন কক্ষপথটাই আছে 4 নম্বরটাই, 4 থেকে ধরো সে 3 নম্বরে এলো, তাহলে সে বেশি শক্তি স্তর থেকে কম শক্তি স্তরে এলো, তাই তো। তার মানে সে কিছু পরিমাণ এনার্জি ছাড়বে না, ওর আরো কিছু এনার্জি লাগবে। কি হবে বলতো, যেটুকু বুঝলে, বেশি শক্তি স্তর থেকে কম শক্তি স্তরে আসছে, তাহলে ওকে কিছু পরিমাণ এনার্জি ছাড়বে না, ওকে আরো কিছু এনার্জি দিতে হবে? এনার্জি লস করবে, ঠিক আছে, ছাড়বে, একদম। তো এই লাইন স্পেকট্রামের কনসেপ্ট হচ্ছে সেটাই, যে পরমাণু যখন এই একটা উচ্চ শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তর থেকে লাফ মারে, এখানে একটা পরমাণু ছিল, সে সাপোজ ধরো এই নিচু শক্তি স্তরে লাফ মারলো, তাহলে এই যে এনার্জিটা ছাড়লো, এই এনার্জিটা এরকম একটা স্পেকট্রাম, এরকম একটা বর্ণালীর আকারে আমরা পর্দাতে দেখতে পাবো, ঠিক আছে। তো এই জায়গাটাতে বিজ্ঞানীরা যেটা ধারণা করেছিল, যে এই বর্ণালীটা হবে একদম একটা কন্টিনিউয়াস বর্ণালী, মানে এই যে দেখো এখানে দেখো একটা তুমি দাগ, একটা আলো দেখতে পাচ্ছ, তারপর বেশ কিছুটা কালো দাগ, তারপর আবার আর একটা আলো, তারপর বেশ কিছুটা কালো দাগ। তো এটা কিন্তু ডিসক্রিট বর্ণালী, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, মানে আলোটা কিন্তু একদম কন্টিনিউয়াস বর্ণালী অনুযায়ী নেই, ঠিক আছে, ডিসক্রিট বর্ণালী, প্রথমে একটা বর্ণালী পাওয়া যাচ্ছে, বেশ কিছুক্ষণ কিছু নেই কালো, আবার একটা বর্ণালী পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিস, এই এই রেখা বর্ণালীর এই কনসেপ্টটা কিন্তু ব্যাখ্যা করতে পারলো না, ঠিক আছে। এর ডিটেলস জানার আমাদের ডব্লিউবিসিএস এর জন্য কোনো দরকার নেই, যে রেখা বর্ণালীর কালার গুলো কি হয়, কোন ভাবে কালারের সৃষ্টি হয়, এসব জানার দরকার নেই। আমাদের এখানে যেটা জানতে হবে যে অ্যাটমিক যে স্ট্রাকচার, তাতে যদি একটা ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, তাহলে সে এনার্জি রেডিয়েট করে এবং একটা লাইন স্পেকট্রামের সৃষ্টি করে, যে লাইন স্পেকট্রামটা কিন্তু ডিসক্রিট কন্টিনিউয়াস নয়। পরীক্ষায় এটা আসতে পারে যে এনার্জি রেডিয়েট করার পরে আমাদের ইলেকট্রনের যে লাইন স্পেকট্রামটা সৃষ্টি হয় সেটা ডিসক্রিট না কন্টিনিউয়াস, তাহলে উত্তর কি হবে, ডিসক্রিট না কন্টিনিউয়াস? ডিসক্রিট, ঠিক আছে, এই জিনিসটা একটু জেনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্রাইট লাইট সিস্টেম পরীক্ষাটা, এটা একটা পর্দা, ঠিক আছে, এগুলো সব একটা পর্দা, মানে ওরা কি করে, অন্ধকার ঘর থাকে সেখানে একটা পর্দা রাখে, কে করেছিল সেটা ঠিক জানা নেই, মানে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর তত্ত্বটা কিন্তু, মানে এই ব্রাইট লাইন স্পেকট্রামে যে এক্সপ্লেনেশনটা দেওয়া যাচ্ছিল না, এই এক্সপ্লেনেশনটা দিয়েছিল হাইজেনবার্গ, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় স্পেকট্রামের মানে মানে বিক্রিয়াগুলো সেগুলো হয়তো আগে থেকেই ছিল, মানে আহ, হ্যাঁ, মানে স্পেকট্রামের যে এক্সপ্লেনেশনটা টোটাল, যে ডিসক্রিট কেন হচ্ছে, এই ডিসক্রিটটা কেন হচ্ছে, সেই এক্সপ্লেনেশনটা আমরা পরবর্তীকালে দেখবো হাইজেনবার্গ দিল সেই এক্সপ্লেনেশনটা। আর পলাশ যেটা কোশ্চেন করলো যে টু এন স্কোয়ারের যে ব্যাপারটা, যে টু এন স্কোয়ার থাকছে না, এই জিনিসগুলো কিন্তু মানে এরকম নয় যে ইলেকট্রন হঠাৎ করে এনার্জি ছেড়ে নিচের শক্তি স্তরে চলে আসবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার কারণে এগুলো হতে পারে। মানে আমরা যদি একটা ইলেকট্রনকে তাপ দিই, ঠিক আছে, মানে একটা পরমাণুকে যদি তাপ দিই, তাহলে কিন্তু একটা ইলেকট্রন কক্ষপথ থেকে পরবর্তী কক্ষপথে চলে যেতে পারে, এবং একদম বাইরের কক্ষপথ থেকে কিন্তু সে একদম বেরিয়ে যেতে পারে, এই কারণে কিন্তু আয়নের সৃষ্টি হয়। আমরা একটু পরে আয়নের কনসেপ্ট পড়বো, ঠিক আছে, যে আয়ন শুনেছি তো, এই টার্মটা শোনা আছে তো পলাশ, আয়ন, ঠিক আছে, আয়ন, বলো। হ্যাঁ, তাহলে এই যে পলাশ একটু মিউট করে দেয়, ব্যাক কাজতে আওয়াজ। আচ্ছা, তাহলে এই যে আয়ন, মানে ধর সাপোজ ধর আমার সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের সংখ্যা কত,
সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত কেউ বলতে পারবে? 11। তাহলে সোডিয়াম কি করবে, ও কিন্তু প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে একটা, এবং লাস্ট কক্ষপথে আছে ওর একটা। প্রথম কক্ষপথে 2, 2n স্কয়ারের n এর মান 1 অনুযায়ী 2, পরের কক্ষপথে n এর মান 2 অনুযায়ী 8, আর একদম লাস্ট কক্ষপথে 1। এইবার আমরা যদি একটু তাপ দিই, তাহলে কিন্তু এই লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, এবং একটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিল, এই কারণে এটা হয়ে যাবে Na+। তাহলে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া যদি হয়, ঠিক আছে, যেখানে হয়তো কিছু পরিমাণে আমি তাপ দিলাম, ঠিক আছে, বা কি জন্য রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করালাম, তখনই কিন্তু এই শক্তি স্তরের আদান প্রদানটা হবে। বাট একটা ন্যাচারাল অবস্থায় কিন্তু এই জিনিসগুলো সত্য, যে এই কক্ষপথে এতগুলো ইলেকট্রন, ওই কক্ষপথে এতগুলো ইলেকট্রন। বোঝা গেল পলাশ ব্যাপারটা? আচ্ছা, আচ্ছা। তারপর কিন্তু বিজ্ঞানী জেমস স্যাডউইক এলেন, এবং স্যাডউইক কি আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। স্যাডউইক কি আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন। এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে স্যাডউইক মানে প্রত্যেকটা কোণা কিন্তু আমাদের জানতে হবে। ইলেকট্রনকে আবিষ্কার করেন, প্রোটনকে আবিষ্কার করেন, নিউট্রনকে আবিষ্কার করেন, ঠিক আছে। এবং তিনি যে মডেলটা দিলেন, সেই মডেলে তিনি কিন্তু এতক্ষণ কিন্তু আমাদের নিউটনের ধারণাটা ছিল না, রাদারফোর্ডের অব্দি ধারণা কিন্তু ছিল কি, সমস্ত পজিটিভ চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে, এবং তার বিভিন্ন জায়গায় ইলেকট্রন গুলো ঘোরাফেরা করছে, ঠিক আছে। এরপর পরবর্তীকালে কিন্তু স্যাডউইক এসে নিউটনের ধারণা দিলেন, এবং তিনি বললেন নিউট্রন গুলো এই নিউক্লিয়াসেই প্রোটনের সাথে থাকে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে নিউট্রন মডেল। নিউক্লিয়ার মডেল আর নিউট্রন মডেল কিন্তু আলাদা। জেমস স্যাডউইকের মডেলটা হচ্ছে নিউট্রন মডেল। তিনি কিন্তু নিউট্রনের ধারণাটা দিলেন, আর নিউক্লিয়ার মডেলের ধারণা কে দিলেন? যদি পরীক্ষায় আসে, নিউক্লিয়ার মডেলের ধারণা কে দিয়েছিল? যে কেউ? রাদারফোর্ড। ভেরি গুড, নিউক্লিয়ার মডেল রাদারফোর্ড। তো এই ক্ষেত্রে কি আমাদের নিউক্লিয়াস, যেটা পরমাণুর এই যে ক্ষুদ্র অংশ, সেখানে কিন্তু সমস্ত প্রোটন নিউট্রন গুলো সমস্ত কিছু জমা জমা থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে কি রিভিশন অফ রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল। কারণ আরো এক্সপেরিমেন্টের ভিতরে দেখা গেল যে এই যে কেন্দ্রীভূত এলাকা, এটা যথেষ্ট ভারী, শুধুমাত্র প্রোটনের ভর দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, ঠিক আছে, এটা আরো ভারী। তো তখন এটা নিয়ে আরো গবেষণা হতে হতে দেখা গেল যে নিউট্রন গুলো এই জায়গাটাতে আছে, এবং প্রোটন আর নিউট্রন এক জায়গায়, এতগুলো প্রোটন, প্রত্যেকটা প্রোটন তো পজিটিভ, তাই না? এতগুলো প্রোটন, এই এতগুলো পজিটিভ প্রোটন এক জায়গায় কি করে আছে? এটাও তো একটা কোশ্চেন, তাই না? এটাও তো আমাদের মাথায় আসতে পারে। প্রত্যেকটা প্রোটন, এতগুলো প্রোটন একটা ছোট্ট একটু জায়গায় কি করে আছে? এটা কারোর জানা আছে বা কোনো ধারণা? এই যে মানে এতগুলো যে প্রোটন, সাপোজ ধরো অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের 8টা প্রোটন। তাহলে আমরা তো বলছি যে একটা ক্ষুদ্র এলাকা, খুবই ছোট্ট একটা এলাকায় সবকটা প্রোটন এসে কেন্দ্রীভূত হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা প্রোটন তো পজিটিভ। তাহলে 8টা পজিটিভ প্রোটন এক জায়গায় কি করে আছে? মানে আমরা সবাই মারামারি করি, একে অন্যকে থাপ্পড় মেরে অন্যদিকে ঘুরিয়ে দিই, অথচ আমরা একটা জায়গায় এসে এক জায়গায় বসে আছি, কি করে বসে আছি? কোশ্চেনটা বোঝা গেছে কি আরো? এই এই জায়গাটাতেই কিন্তু নিউক্লিয়ার যে ফোর্স, সেই জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকে উৎপত্তি। এই প্রত্যেকটা প্রোটন আর এই যে নিউট্রন গুলো আছে, এরা কিন্তু অনবরত মিশন কণা, পাই মিশন কণা, এইগুলো আদান প্রদান করে, ঠিক আছে। প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটনে রূপান্তরিত হতে থাকে। এই কারণে একটা বিশাল নিউক্লিয়ার ফোর্সের এই ভিতরে সৃষ্টি হয়, এবং সেই কারণেই কিন্তু এটা স্টেবল। নাহলে কিন্তু একটা ভাবার বিষয় যে এতগুলো প্রোটন এই জায়গাটায় কিন্তু কি করে আছে, কারণ এদের ভিতর প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, এরকম কনভার্সন চলতে থাকে। এবং এই কনভার্সনের জন্য শুধুমাত্র আমরা যেটা পড়েছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলো হচ্ছে একদম মেন মেন তিনটে কোণা। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের কোণা আছে, যেগুলো আমরা পরের ক্লাসে পড়বো, ঠিক আছে। পাইমেশন কোণা, ঠিক আছে, অ্যান্টিপ্রোটন, অ্যান্টি নিউট্রন, এই সমস্ত জিনিসগুলো সব আছে, সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো। বাট আজকে যেহেতু একদম বেসিক, এটুকু আমরা বুঝবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটে মেন জিনিস। প্রোটন আর নিউট্রন থাকছে একদম কেন্দ্রে। প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, অনবরত একটা কনভার্সন চলছে, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে বেরিয়ে যাচ্ছে না। এবং এই ভিতরে যে ফোর্স কাজ করছে, নিউক্লিয়াসের ভিতরে যে ফোর্সটা কাজ করছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো, তো পরবর্তীকালে এই যে রেখা বর্ণালীর যখন ধারণাগুলো দেয়া গেল না, তখন শ্রোডিঙ্গার কিন্তু ইলেকট্রনের ক্লাউড মডেলটা আবিষ্কার করলেন, ঠিক আছে। ইলেকট্রনের যে ক্লাউড মডেল, সেইগুলো কিন্তু শ্রোডিঙ্গার আবিষ্কার করলেন, ঠিক আছে। এবং তিনি তখন বললেন, এই যে আমরা একটা ধারণা করছি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তিনি শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ থাকলেন না। তিনি ইলেকট্রনের যে শুধু কণা ধর্ম, তিনি তাতেই সীমাবদ্ধ থাকলেন না, ঠিক আছে। এরপরে আমরা দেখবো, এরপরে হাইজেনবার্গ আসবে, ওনার সাথে সাথে কিন্তু আমাদের তরঙ্গ ধর্মেরও একটা তিনি উদাহরণ দিলেন, এবং বললেন যে একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন তো বিশাল স্পিডে ঘুরছে, উনি বললেন এরকম ইলেকট্রনকে একটা নির্দিষ্ট জায়গায়
ওরকম ছোট ছোট আমরা যে বলের মতো কল্পনা করছি, সুন্দর একটা বল যেন ঘুরছে, মানে যেরকম আমরা সৌরজগতে দেখি যে পৃথিবী, তার একটা অবস্থান আমাদের বলা সম্ভব, যে আজকে যদি মহাবিষুব হয় পৃথিবী কোথায় আছে, আজকে যদি জলবিষুব হয় পৃথিবী কোথায় আছে। বাট ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন এরকম কোথায় আছে সেটা কখনোই বলা সম্ভব নয়। ইলেকট্রনকে ওই কারণে তিনি বলেন এত স্পিডে ঘুরছে যেন এটা একটা ক্লাউডের মতো, একটা ইলেকট্রনের মেঘ সৃষ্টি করে ঘুরছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আরো ডিটেলসে পড়বো পরে, বাট যেটুকু দরকার আমরা সেটুকুই পড়বো, ঠিক আছে। এসপিডিএফ আর অনেক ধরনের মডেল আছে, ডব্লিউবিসিএস এর জন্য অত কিছু লাগবে না, যেটুকু আমরা দরকার শুধু সেটুকুই পড়ে নেবো। বাট এই কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লাউড মডেল, এই ক্লাউড মডেলের সাথে কোন কোন বিজ্ঞানীর নাম জড়িত সেটা হচ্ছে কিন্তু শ্রোডিঙ্গার নাম জড়িত। বোর্স মডেলকে আরেকটু ডেভেলপ করে এই ক্লাউড মডেল, কারণ বোর্স মডেলটাই আমরা দেখেছি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। উনি বলছেন ওরকম কক্ষপথে ইলেকট্রনের অবস্থান নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, র্যান্ডাম প্যাটার্নে এগুলো ঘুরতে থাকবে, এবং যেন একটা ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনের একটা মেঘ উনি কল্পনা করলেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো গেল। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মডেল গুলো, ঠিক আছে। আজকে আমরা শুধু ইলেকট্রন প্রোটন নিউট্রন আরেকটু দেখে নেবো, তাদের ভরটর গুলো কিরকম সেটা দেখে নেবো। আচ্ছা, এইবার ইলেকট্রন আমরা জানি কি নেগেটিভ চার্জ, ঠিক আছে। এবং এর মাসটা, রিলেটিভ মাস আমি যদি 1 ধরি, এক্সাক্ট ইলেকট্রনের মাস কত কেউ বলতে পারবে তোমাদের ভিতর? জানা আছে কারো? এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলোর মাস আর এগুলোর চার্জ। 9.11 ইন্টু 10⁻⁻21 গ্রাম বা -31 কেজি, ঠিক আছে। -28 বা -30, না, কিলোগ্রাম বললে -31 একদম, আর গ্রামে বললে -28। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, আর ইলেকট্রনের চার্জ কত? -19 কুলম্ব। প্রোটনের চার্জ? না না, প্রোটনও -19। হুম, কারেক্ট। আর রিলেটিভ মাস মানে একদম। তো একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন কিন্তু 1835 গুণ ভারী, আর একটা নিউট্রন কিন্তু 1837 গুণ ভারী। যদি পরীক্ষায় কোশ্চেন করে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটের মধ্যে সব থেকে ভারী কে, সব থেকে ভারী কে? নিউটন সবার থেকে ভারী, ঠিক আছে। নিউটন হচ্ছে একটা ইলেকট্রনের 1837 গুণ। এই ফিগার গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে বসে, ভুমবাং কোশ্চেন করলে হয়তো এরকম একটা ফ্যাকচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করে বসলো যে কত গুণ ভারী। তাহলে আমরা স্ট্রাকচারটা কি দেখলাম, প্রোটন নিউটন এই মাঝখানে আছে, ইলেকট্রন গুলো এরকম বিভিন্ন দিকে ক্লাউডের মতো ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা আলটিমেট স্ট্রাকচার আমরা দেখতে পেলাম। এবার ছোটকা যে কোশ্চেনটা করছিলি যে এই যে 8 ও 16 এরকম যে আমরা লিখি, তাই না, এটা কি ব্যাপারটা? এই যে তাহলে ধরো অক্সিজেনকে আমরা লিখবো, তাহলে অক্সিজেনকে আমরা কি করে লিখবো? অক্সিজেনকে এক্স, এক্স হচ্ছে সিম্বলটা, মানে এই জায়গাটা আমরা লিখি ও, ঠিক আছে, এই জায়গাটা আমরা লিখবো ও। আর অ্যাটমিক নাম্বার মানে কতগুলো প্রোটন রয়েছে, ঠিক আছে, নাম্বার অফ প্রোটন, সেটাকে আমরা লিখবো নিচে জেড, এটাকে বলা হচ্ছে জেড। তাহলে 8 এখানে লিখবো। আর মাস নাম্বার, ঠিক আছে, যে নিউটন আর প্রোটন। আচ্ছা, একটা জিনিস যদি তোমাদের বলি যে নিউটন আর প্রোটনকে মাস নাম্বারের হিসাবে ধরা হচ্ছে, ইলেকট্রনকে কই যোগ করা হচ্ছে না, এটা কেন হচ্ছে না বলতো যে কেউ? মাস নাম্বারে তো নিউটন প্লাস প্রোটন প্লাস ইলেকট্রনকেও রাখতে পারতো, তাই না, ইলেকট্রনের উপর এত কেন অবিচার? যে কেউ কোনো ধারণা? না, ইলেকট্রনটা বাইরে আছে কিন্তু সেটা কারণ নয়, মেন মাস নাম্বার মানে ভর সংখ্যাতে ইলেকট্রনকে বাদ দিয়ে দেওয়ার কারণ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো ডব্লিউডব্লিউ খেলা হচ্ছে, ঠিক আছে, বিগ শো আর আন্ডারটেকার খেলছে, একজনের ওজন ধরো 400 কেজি আর একজনের ওজন 400 কেজি, ঠিক আছে। কোনো ধরো ছোট্ট বাচ্চা গেল 2 কেজি ওজন, তাহলে আমি দুজনের ওজন কত বলবো? 800 বললেই হবে? ওই বাচ্চার ওজন কি ক্যালকুলেট করার দরকার আছে দুজনের ওজন যদি কেউ জিজ্ঞেস করে? মানে ধরো একটা স্টেজের উপর বসে আছে, বিগ শো বসে আছে, আন্ডারটেকার বসে, একজনের ওজন 400 আর একজনের ওজন 400, একটা ছোট্ট 2 কেজির একটা বাচ্চা ছেলে উঠেছে। একদম, একদম। কারণ আমরা দেখছি যে 1835 1837 গুণ বেশি প্রোটন নিউটনের। তো একটা ইলেকট্রনের ওজনটা ইগনোরেবল প্রোটন নিউটনের ওজনের কাছে, ঠিক আছে। তো এই কারণে আমরা কিন্তু মাস নাম্বার, কারণ এটা তো ভর সংখ্যা, হিসাব মতো প্রত্যেকের ভর যোগ করা উচিত। বাট ইলেকট্রনের ভরটা এতটাই ইগনোরেবল
এটাকে না যোগ করলেও হবে। নিউটন আর প্রোটনের ভরটাই অ্যাকচুয়ালি এক্সাম মতো পরমাণুর ভর, প্রোটন তো হালকা পাতলা মাল চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো মেন হচ্ছে যে নিউট্রন প্লাস প্রোটন। তো এই দুটো যোগ করলে আমরা ভর সংখ্যা পাই। তাহলে আমরা অক্সিজেনকে কি করে লিখবো? 8, এখানে লিখবো হচ্ছে কত 8, এখানে লিখবো ও, আর উপরে লিখবো 16। তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের একটা যে কোনো স্ট্রাকচার, মানে যে কোনো পরমাণুকে আমাদের ডিফাইন করা, ঠিক আছে। আর এই যে প্রোটন নাম্বার, নিউক্লিয়ার নাম্বার, এই জিনিসগুলো আমরা একটা বুঝি। প্রোটন নাম্বার মানে তো যতগুলো প্রোটন থাকবে সেটাই প্রোটন নাম্বার। নিউক্লিয়ার নাম্বার মানে কি, কারোর কিছু ধারণা? এগুলো তোমাদের, এগুলো এক সময় আমরা পড়েছিলাম, যে যা জানো একটু ফিডব্যাক দাও, তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে। ছোটকা, পলাশ। না, নিউক্লিয়ার নাম্বার আর নিউট্রন নাম্বার কি সেম? এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসে যে কটা লোক আছে সেটাই হচ্ছে নিউক্লিয়ার নাম্বার। নিউক্লিয়ার নাম্বার কি? নিউক্লিয়ার নাম্বার, ঠিক আছে। এই যে ছবিটা ধরো, এখানে হচ্ছে প্রোটন ধরো সাপোজ 3টে আছে, ঠিক আছে। তাহলে প্রোটন নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। একদম, সে দুটো যোগ করলে নিউক্লিয়াসে যে কটা জিনিস আছে সেই দুটো যোগ করলে নিউক্লিয়ার নাম্বার, মানে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু নিউক্লিয়ার নাম্বার। তাহলে হিসাব মতো আমরা বলতে পারি না মাস নাম্বার আর নিউক্লিয়ার নাম্বার? হ্যাঁ, তোর উত্তরে হ্যাঁ বলা হয়ে গেছে, একদম ঠিক ছোটকা। প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু নিউক্লিয়ার নাম্বার। তাহলে আমরা নিউক্লিয়ার নাম্বার আর মাস নাম্বার এই দুটোকে কি সেম বলতে পারি না, পারি না? একই, কারেক্ট, একই। তো এইগুলো কিন্তু ছোট ছোট পরীক্ষায় দিয়ে দিতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেম অ্যাজ মাস নাম্বার, নিউক্লিয়ার নাম্বার, প্রোটন নাম্বার, দু তিনটা হয়তো অপশন দিয়ে দিল, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার নাম আমরা কি বুঝলাম? প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, এটা মিলে হয়ে যাচ্ছে আমাদের নিউক্লিয়ার নাম্বার। অ্যারেঞ্জমেন্ট তো আমরা বুঝে নিয়েছি, প্রথম সেলে থাকবে দুটো, পরের সেলে থাকবে 8টা, তারপরের সেলে থাকবে হচ্ছে কত 18টা, কিন্তু একদম লাস্ট সেলে 8টার বেশি থাকতে পারবে না। তো সেই অনুযায়ী কিন্তু আমরা স্ট্রাকচার বিভিন্ন রকম ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। ধরো আমাকে যদি সোডিয়ামের অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তাহলে আমি কি করব? প্রথম সেলে দুটো থাকতে পারে, তো প্রথম সেলে দেবো দুটো। পরের সেলে 8টা থাকতে পারে, তো পরের সেলে আমি 8টা দিয়ে দেবো। আর একটা বাকি থাকলো, লাস্ট সেলে একটা দিয়ে দেবো। তাহলে সুন্দর আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার নিজে নিজে এরকম বানিয়ে নিতে পারলাম। 3টে এরকম সেল আছে, প্রথম কক্ষপথে দুটো, পরে। হুম, 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 হুম। ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ, তেজস্ক্রিয় হচ্ছে যে দেখ, আমাদের হচ্ছে একদম লেডে গিয়ে 82-তে গিয়ে হচ্ছে স্থায়ী, ঠিক আছে। 82-র পর থেকে যখনই আমরা একটু একটু করে যাই, তেজস্ক্রিয়তা কিন্তু একটু একটু করে শুরু হয়। এবং ইউরেনিয়ামের পর 92-এর পর থেকে একদম তেজস্ক্রিয় মৌল। বাট যে কোনো পদার্থ, যে কোনো পদার্থই চাই হচ্ছে আলটিমেটলি গিয়ে লেডে লেডে ফিরে আসতে, ঠিক আছে। কারণ 82-র উপর যখন হয়ে যাচ্ছে, তার কক্ষপথ প্রচুর হয়ে যাচ্ছে, তাই না? এই একটা কক্ষপথ, তারপর একটা কক্ষপথ, তার একটা কক্ষপথ, বাইরে এরকম প্রচুর কক্ষপথ। তো তারা কিন্তু অল টাইম চাই হচ্ছে যে মানে তাদের ভিতরে হিলিয়াম রশ্মি, আলফা রশ্মি, ঠিক আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, এগুলো তারা অল টাইম নির্গমন করতে থাকে। এরকম নির্গমন করতে করতে ওরা ইলেকট্রন হারাতে থাকে, ঠিক আছে। ইলেকট্রন হারিয়ে 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 ওরা চায় আলটিমেটলি লেডে গিয়ে স্থায়ী হতে। তো স্ট্রাকচার প্রসেস ওয়াইজ কিন্তু সেম, ঠিক আছে, তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। বাট তারা কিন্তু ইলেকট্রন গুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছে। কারণ অতগুলো ইলেকট্রন নিয়ে তারা কিন্তু স্থায়ী নয়, ঠিক আছে। অতগুলো ইলেকট্রন নিয়ে তারা যে নিজের স্থায়িত্ব সেটাকে বজায় রাখতে পারছে না। তারা অবিরাম শক্তি নির্গত করছে, ঠিক আছে। কখনো আলফা রশ্মি বিকিরণ করছে, কখনো বিটা রশ্মি বিকিরণ করছে, কখনো গামা রশ্মি বিকিরণ করছে, ঠিক আছে। একটা আলফা রশ্মি বিকিরণ করলে, ঠিক আছে, দুটো 2He4 আমরা দেখেছিলাম, ঠিক আছে, মানে দুটো ইলেকট্রন হারিয়ে ফেললে 4টে ভর সংখ্যা হারিয়ে ফেলে। একটা বিটা রশ্মি নির্গমন করলে আবার একটা ইলেকট্রন পায়। এরকম নির্গমন করতে করতে ওরা আলটিমেটলি চায় হচ্ছে যে লেডে রূপান্তরিত হতে। তো যে কোনো এই যে আমাদের তেজস্ক্রিয় মৌলগুলো আছে, তাদের ইলেকট্রন সংখ্যা যদি এতটাই হাই, ওরা আস্তে আস্তে এই রশ্মিগুলো বিকিরণ করতে থাকে, কারণ ওদের স্ট্রাকচারটা স্টেবল হয় না, ওদের স্ট্রাকচারটা স্থায়ী হয় না। ওর ইলেকট্রন গুলো আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আলটিমেটলি গিয়ে লেডে গিয়ে রূপান্তরিত হয়ে যায়, দিয়ে স্থায়ী হয়। এই হচ্ছে তেজস্ক্রিয় মৌলের স্ট্রাকচারের কনসেপ্ট। যেহেতু ওদের স্ট্রাকচারটা স্থায়ী নয়, ওই কারণে ওরা বিকিরণ করতে করতে আলটিমেটলি লেডে লেডে গিয়ে মানে লেডে এসে স্থায়ী হয়। বোঝা গেল গোড়া ব্যাপারটা? Okay, ঠিক আছে, আমরা আজকে আর 5 মিনিট মতো দেখবো, 2:45 অব্দি। তো এইটা গেল হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ধরো সোডিয়াম,
সোডিয়ামের এখানে দুঃখে কে আছে বলতো? এই কটা ইলেকট্রনের ভিতর প্রচন্ড দুঃখ নিয়ে কে বসবাস করছে? একদম, বেচারা একা একা আছে। তো এই লাস্ট কক্ষে এমনিতেই লাস্ট কক্ষে আছে। একে যদি আমি একটু তাপ দিই, আমরা একটু আগে কি দেখলাম? তাপ দিলে পরবর্তী শক্তি স্তরে চলে যেতে চায়। তো পরবর্তী তার কক্ষপথই নেই। একে যদি একটু তাপ দিয়ে বেরিয়ে যাবে। বলবে ভাই তোর সাথে আমি আর সংসার করলাম না, আমি বেরিয়ে গেলাম। তাহলেই কিন্তু হয়ে যাবে আয়নে পরিণত হয়ে যাবে। এবং সেই আয়নটাকে আমরা কি বলবো? Na+। আর এই যে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকছে এটাকেই কিন্তু আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? বা যোজ্যতা কক্ষ। এই লাস্ট কক্ষটাকে আমরা বলছি যোজ্যতা কক্ষ। লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকছে সেটাকে আমরা কি বলছি? যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? এবার এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। যদি আমরা দেখি ফ্লুরিন, ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক বলতে পারবে কত? ফ্লুরিনের 17 না, 17 ফ্লুরিন। ফ্লুরিনের হচ্ছে 9, 9, ঠিক আছে? তাহলে 9 হলে 17 হচ্ছে ক্লোরিনের। তাহলে 9 হলে প্রথম কক্ষপথে কটা থাকবে? 9 হলে কিরকম হবে স্ট্রাকচারটা একটু বল। পরেরটায় 7টা। তাহলে 7টাই তো লাস্ট কক্ষপথ নাকি? 7 নম্বর মানে যে কক্ষপথে 7টা ইলেকট্রন আছে সেটাই তো ফ্লুরিনের সর্বশেষ কক্ষপথ, তাই তো নাকি? একদম। তাহলে এই সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকছে সেটাকেই কিন্তু আমরা বলছি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত? 7। সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত? 1। এইবার যখনই ভ্যালেন্স ইলেকট্রন মানে যখন লাস্ট কক্ষপথে 7টা থাকে, আমরা একটু আগে কি দেখলাম? সবসময় পরমাণু চাই লাস্ট কক্ষপথে 8টা রাখতে, ঠিক আছে? সবসময় পরমাণু চাই লাস্ট কক্ষপথে 8টা রাখতে। তাহলেই পরমাণু স্টেবল হবে, ঠিক আছে? এটাকে বলে অক্টেট পূর্ণ করা। যে কোনো পরমাণু চাই তার লাস্ট কক্ষপথে 8টা রাখতে। এইবার এই ক্ষেত্রে দেখো সোডিয়াম যদি এই একটা পরমাণু ছেড়ে দেয় তাহলেই কি ও লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাচ্ছে না? একে যদি বলে যে ভাই তুই চলে যা আমার থেকে, তাহলেই তো লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাচ্ছে নাকি? কি তাই তো? ঠিক আছে? তাহলে এই কারণে কিন্তু সোডিয়ামের পরমাণু Na পরমাণু কিন্তু সবসময় চাই কি একটা ইলেকট্রন ছেড়ে দিতে Na+ হয়ে যেতে। যে Na+ হয়ে যাবে কাউকে যখন পাবে ক্লোরিন মাইনাস বিক্রিয়া হয়ে লবণ হয়ে যাবে, যেটা আমরা খেয়ে নিচ্ছি, তাই না? Na+Cl মাইনাস NaCl আমরা খেয়ে নিচ্ছি। তো পরমাণু সোডিয়াম চাইছে লাস্ট কক্ষপথে একটা এক্সট্রা ফালতু পড়ে আছে একে ছেড়ে দিতে। তাহলে সর্বাধিক লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাবে, 8টা হলেই স্টেবল হবে, ঠিক আছে? এবং এই একটাই, এই যে লাস্ট কক্ষপথে একটা থাকছে এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন এবং এটাই হচ্ছে যোজ্যতা। সোডিয়ামের যদি যোজ্যতা জিজ্ঞেস করে কত, তাহলে কত হবে উত্তর? 1। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত দেখলাম আমরা? 7। তাহলে ফ্লুরিন কি সুবিধা হবে ফ্লুরিনের? 7টা ইলেকট্রন ছেড়ে দিয়ে না আর একটা ইলেকট্রন জোগাড় করা? একটা ইলেকট্রন কোথাও থেকে নিয়ে নেওয়া। ওর জন্য ফ্লুরিন কি করবে? একটা ইলেকট্রন কোথাও থেকে নিয়ে বাইরের কক্ষপথে 8টা করে ফেলবে। এবার একটা ইলেকট্রন যেহেতু নিল তাহলে হয়ে যাবে কি ফ্লুরিন মাইনাস, ঠিক আছে? তাহলে ও কি হয়ে যাবে? ফ্লুরিন মাইনাস, F মাইনাস। তাহলে ফ্লুরিনের যোজ্যতা কত আমি বলবো? 7 না 1 বলবো? ফ্লুরিনের যোজ্যতা 1, যেহেতু একটা ইলেকট্রন নিল। তাহলে নরমালি কিন্তু কি হয়? ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি কিন্তু সেম হয় যদি বাইরের কক্ষপথে 4টের কম থাকে, ঠিক আছে? যখনই 4টের কম থাকবে এ চাইবে ছেড়ে দিতে, ঠিক আছে? এ চাইবে ছেড়ে দিতে। তো সেইগুলোই কিন্তু পজিটিভ আয়ন হয় যাদের বাইরের কক্ষপথে 4টের কম থাকে। কারণ ও দেখবে 2টো বা 3টে থাকলে ছেড়ে দেওয়া ভালো, কিন্তু 5টা বা 6টা থাকলে আরো দুটোকে জোগাড় করা ভালো, ঠিক আছে? তো 4এর বেশি হয়ে গেলে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি সেম হবে না। 4এর বেশি হয়ে গেলেও কি দেখবে? আমার আরো একটা দুটো জোগাড় করে নেওয়া ভালো। যেমন ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7, যোজ্যতা ইলেকট্রন 7, কারণ বাইরের কক্ষপথে 7টা ছিল। কিন্তু ও দেখলো 7টা ছেড়ে দেওয়ার থেকে আমার একটা নিয়ে নেওয়া ভালো। তো একটা নিয়ে নিল, ওর যোজ্যতা হলো 1, কিন্তু যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হলো 7। এই জায়গাটা কিন্তু একটু যাতে আমরা বুঝি, ঠিক আছে? যে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সির ভিতর কি রিলেশন, ঠিক আছে? ভ্যালেন্সি হচ্ছে যে কটা নিলে বা যে কটা ছেড়ে দিলে ও স্টেবল হয়ে যাবে, লাস্ট কক্ষপথে ও কিন্তু ঠিকঠাক থাকতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সির ভিতর কি ফারাক? বোঝা গে হ্যাঁ বলো। সেটাকে যোজ্যতা বলছে, যে কটা ইলেকট্রন নিলে বা ছাড়লে, ঠিক আছে? সেটাকে যোজ্যতা বলছে। আর ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন কাকে বলছে? বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন আছে।
এই তো একদম গুড, ভেরি গুড। ঠিক আছে, এইবার তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো তো, নিয়ন, নিয়নের আমি পরমাণু ক্রমাঙ্ক যদি না মনে থাকে, ঠিক আছে, আমি এই ছবিটা দেখিয়ে দিচ্ছি, নিয়ন কোথায় আছে। নিয়ন আছে হচ্ছে যে এখানটাই, পরমাণু ক্রমাঙ্ক কত নিয়নের? 10। তাহলে 10 হলে একটা অ্যাটমিক স্ট্রাকচারটা কিরকম হবে একটু যে কেউ বলো দেখি। যে কেউ, গোড়া, বা আমরা আরো যারা। তাহলে 2+8। একদম, তাহলে ও 8 মানেও কিন্তু কাউকে ছাড়বেও না, ও কাউকে নেবে দেবেও না, ও তো অলরেডি স্থায়ী। তাহলে হুম হুম হুম। না কিন্তু তাও ছাড়বে না, ও তো স্টেবল হয়েই আছে তাই না? তখন ওর আটটাই চাইবে আরো বাইরে কোথাও যেতে, কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। তো তখন ওর অবস্থার পরিবর্তন করে ফেলবে, হিট দিলে কিন্তু রাসায়নিক পরিবর্তন খুব একটা আসবে না, কারণ ওর তো যাওয়ার দরকার নেই তাই না, ও তো অলরেডি স্টেবল হয়ে আছে। তো এই কারণে কিন্তু, এবার আমি যদি যদি যোজ্যতা জিজ্ঞেস করি, নিয়নের যোজ্যতা কত, তাই কত হবে বলো তো? যে কেউ, নিয়নের যোজ্যতা কত? যোজ্যতা নেই, যোজ্যতা তাহলে শূন্য, তাই না? এই কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে, যে এবং এইগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। একমাত্র হিলিয়াম, যে বাইরের কক্ষপথে আটটা নেই অথচ নিষ্ক্রিয় গ্যাস, কারণ হিলিয়ামের আছেই দুটো, সে বেচারা দুটোতেই সন্তুষ্ট, আর প্রথম কক্ষপথে দুটোই থাকতে পারে। তো দুটোতে নিয়ে ও ঠিকঠাক সুখে শান্তিতে সংসার করছে, ওর কাউকে দেওয়ারও দরকার নেই, ওর কারোর থেকে নেওয়ারও দরকার নেই। এর জন্য হিলিয়াম একমাত্র অক্টেট পূর্ণ না করে, মানে অষ্টক পূর্ণ না করে ও স্থায়ী, কারণ ওর আছেই দুটো, ঠিক আছে। বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো, ঠিক আছে, যেমন আমাদের নিয়ন বা আর্গন, জেনন, রেডন, এইগুলো কিন্তু বাইরের কক্ষপথে আটটা পূরণ করে ওরা কিন্তু একদম স্থায়ী থাকছে, এই জন্য এদের ভ্যালেন্সি কিন্তু হচ্ছে শূন্য। তো এইগুলো হচ্ছে ভ্যালেন্সির কনসেপ্ট। হাইড্রোজেনের তো আছেই একটা, ঠিক আছে। হাইড্রোজেন একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কোন একমাত্র পরমাণু নিউট্রন নেই? হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেনের দেখো অ্যাটমিক নাম্বারও এক, নাম্বার অফ প্রোটন এক, নাম্বার অফ নিউটন শূন্য, ঠিক আছে। হাইড্রোজেনের মাস 1H1 লিখি দেখো, তাই না, আমরা হাইড্রোজেনকে লিখি 1H1। হিসাব মতো তো একটা প্রোটন একটা নিউট্রন থাকলে 1H2 লেখা উচিত ছিল, বাট আমরা লিখছি 1H1, কারণ নিউটনই নেই হাইড্রোজেনে। তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ ওই একটাই থাকে, ঠিক আছে। তো এই কারণে হাইড্রোজেন হচ্ছে কি স্থায়ী, একটা নিয়ে স্থায়ী। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন দুটো করতে পারে, ঠিক আছে, H+ও হয়ে যেতে পারে, আবার মাইনাসও হয়ে যেতে পারে। ওই কারণে হাইড্রোজেনকে পর্যায় সারণীতে কোথায় রাখা হবে সেই সব নিয়ে অনেক দ্বন্দ্ব বিতন্ড আছে। তো হাইড্রোজেনে আমরা কখনো পজিটিভ পজিটিভ দিকও দেখতে পাই, কারণ ওর আছে একটা, ও চাইবে আর একটা নিয়ে দুই করে নিতে, অথবা ওটাকে ছেড়ে দিতে, ওর যখন যেটা মুড ওর সেটা করে, ঠিক আছে। তো এই কারণে বিভিন্ন ধরনের আমরা হাইড্রোজেনের H+ দিয়েও আমরা অনেক কিছু দেখতে পাই, আবার আমরা মাইনাস, হাইড্রোজেন যে মাইনাস হিসাবে কাজ করছে সেরকম অনেক কিছু দেখতে পাই, ঠিক আছে। যেমন, আচ্ছা, হ্যাঁ, একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একা একাই স্থায়ী তাই না? হ্যাঁ হ্যাঁ, না এটা যদি একটু আমরা ভাবি, এখানে তো অস্থায়ী হওয়ার ব্যাপারই নেই, ও তো প্রোটন একাই আছে, ওকে বিকর্ষণ কে করবে তাই না? অস্থায়ী হওয়ার সমস্যা ছিল অক্সিজেনে, আটটা প্রোটন প্রত্যেকে পজিটিভ এক জায়গায় এসে থাকতে চাইছে, মানে ধরো আমরা প্রত্যেকে মারামারি করি, ঠিক আছে, 8 জন আমরা একটা ঘরে ঢুকে গেছি, আমরা অস্থায়ী হব না স্থায়ী হব? অস্থায়ী হবো, কিন্তু আমি একা একটা ঘরে এসে বসে আছি, আমি মারামারি করতে ভালোবাসি, আমাকে সামনে ওই সমকক্ষ কেউ এলো আমি মেরে ফাটিয়ে দিব তাকে, কিন্তু আমি একা বসে আছি, আমি অস্থায়ী হবো না স্থায়ী হবো? তাহলে হাইড্রোজেনের তো সেই মানে সেই সমস্যাটাই নেই অস্থায়ী হওয়া, ঠিক আছে। নিউট্রন নিউটন মানে ওর তো আর প্রোটনই নেই, ও একা একাই সুন্দর থাকবে, আর ওর জন্য নিউট্রনও নেই। তো ওই জন্য এই মানে অস্থায়ী হওয়ার প্রবলেম কিন্তু হাইড্রোজেনের নেই, অস্থায়ী হওয়ার প্রবলেম ছিল অক্সিজেন বা যার অ্যাটলিস্ট দুটো করে প্রোটন আছে। বোঝা গেল ব্যাপারটা ওরা? বুঝতে পেরেছো? এবার সেই কারণে কিন্তু ওখানে প্রোটন টু নিউট্রন, নিউট্রন টু প্রোটন কনভার্সন হতো, এখানে আছেই একটা, প্লাস এর নিউট্রনও নেই, ও সুন্দর স্থায়ী হাইড্রোজেন হয়ে আছে। এবার হাইড্রোজেন কি হয়, যেহেতু ওর একটা আছে তো ও বুঝতে পারে না আমি একটা ছাড়বো না একটা নিয়ে দুটো করবো, কখনো একটা ছেড়ে দেয়, একটা যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে H+, যেমন জলের ক্ষেত্রে, ঠিক আছে, ও H+ হিসাবে কাজ করে। জলের ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু অ্যাজ এ পজিটিভ হিসাবে কাজ করে, কিন্তু হাইড্রোজেন ফ্লুরাইড গ্যাস HF এক্ষেত্রে কিন্তু
সরি মানে HCl, ঠিক আছে, এক্ষেত্রেও প্লাস ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমরা প্লাস দেখতে পাবো, কিছু কিছু জায়গায় কিন্তু এর আমরা নেগেটিভ ধর্মও দেখতে পাবো, এরকম যৌগও আছে, একটু মনে করতে হবে, ঠিক আছে। তো এই কারণে হ্যাঁ, না অবশ্যই সেই জায়গায় NaOH হিসাবে থাকে, দেখতে হবে এরকম পদার্থ আছে, ঠিক আছে, একটু খুঁজলে এরকম অনেক পদার্থ পাওয়া যাবে। তো এই কারণে পর্যায় সারণীটা ঠিক কোথায় বসাবে সেই জায়গাগুলো ঠিকঠাক, হাইড্রোজেন নিয়ে বেশ কিছু কিন্তু দ্বন্দ্ব চলেছে। তো এই গেল অ্যাটমিক স্ট্রাকচার, আজকে আমরা আর আইসোটোপ আইসোটোন করছি না, ক্লাস তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়, আইসোটোপ আইসোটোন এই সমস্ত জায়গা থেকে, এগুলো আমরা পরের ক্লাসে করবো, ঠিক আছে। তো আজকে যেটুকু আমরা পড়লাম যে মূল বিষয়গুলো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটমিক মডেল, কোন মডেলকে আবিষ্কার করেছিল, আর কোন মডেলের কি প্রবলেম ছিল, আর নর্মালি ভর সংখ্যা কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন কে আবিষ্কার করে, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা দেখলাম। আচ্ছা, আজকের এই ক্লাস থেকে কারোর কিছু ডাউট এইটুকু থেকে? ওরা প্রণবেশ, অনুরিমা, অনুশ্রী, আমরা যারা আছি, দানেশ, সিরিন, কোনো জায়গায় কিছু? গুড, ভেরি গুড। আচ্ছা, কেউ কিছু কোনো জায়গায় বুঝতে পারোনি বা আরেকবার বলতে হবে এরকম কিছু আছে? রেকর্ড আমি করে রাখছি, যারা শুনতে পাওনি একবার দেখে নিও। প্রণবেশ কিছু প্রবলেম? পলাশ, তমাল? হ্যাঁ, এটা এই তো এই নোটটাই আছে, এই নোটটাই আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি already। ঠিক আছে, একবার দেখে নিস, তারপর দেখে নিয়ে আবার মানে ওই কারণে মানে একবার নিজের একবার পড়ে নিও, ঠিক আছে, ক্লাস শুরু হওয়ার আগে সব থেকে বেস্ট, তাহলে আরো ভালোভাবে কোশ্চেন করা যাবে এবং একটা প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তো পরের দিন তো আমরা পড়বো পরে আইসোটোপ আইসোটোন, বেটার একবার টোটাল অ্যাটমিক স্ট্রাকচারের যে আমি ডকুমেন্টসটা দিয়েছি একবার নিজেরা ফলো করে নিও গোটাটা, তাহলে পরের দিনের ক্লাসে না নিজেরা বলতে পারবে দাদা এই জায়গাগুলো এইরকম হলো। কারণ একদম নতুন হলে না অনেক কিছু নতুন নতুন লাগবে, একটু নিজে যদি চোখটা বুলিয়ে নিই বেশ কিছু নিজের মনে হবে না এটা তো আমি কখনো না কখনো পড়েছি, একটু নিজেকে রিলেট করা যাবে। আচ্ছা, আজকে যেটুকু আমি পড়লাম আমি দু একটা কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে, দেখি কি কতটা কি শুনবে। নিউক্লিয়ার মডেল কার তৈরি? ওকে, ভেরি গুড। নিউট্রন মডেল এটাকে দিয়েছে? ভেরি গুড। প্লাম পুডিং মডেল এটাকে দিয়েছে? ভেরি গুড। পরমাণুকে ইনডিভিসিবল ইনডেস্ট্রাক্টিবল কে অভিহিত করেছে? পরমাণুকে ইনডিভিসিবল ইনডেস্ট্রাক্টিবল বলে কি অভিহিত করেছে? এটা তো সহজ নাকি? হুইচ অফ দ্য ফলোইং সাইন্টিস্ট হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাটম অ্যাজ ইনডেস্ট্রাক্টিবল অ্যান্ড ইনডিভিজিবল? কি হবে তাহলে উত্তর? কি যে কেউ? ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমি তোমাদের শুভর কথা শুনতে পাইলাম না, আচ্ছা এবার তোমাদের এবার পলাশের কথাটা শুনতে পাওয়া গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কে করে? Good, জে থমসন। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট কে করে? রাদারফোর্ড। ক্যালসিয়ামের যোজ্যতা কত? কত? ক্যালসিয়ামের যোজ্যতা? ওকে, গুড গুড। ঠিক আছে, একদম এটা যারা একটু মানে বুঝতে পারলেন না অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটু ভাবনা চিন্তা করবো, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে ক্যালসিয়ামের 20, তাহলে প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে আটটা, তারপর কক্ষপথে আটটা, তারপর কক্ষপথে দুটো, এরকম একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে এই জায়গাগুলো হয়ে যাবে, ঠিক। নেক্সট হচ্ছে যে ধরো আম, কোন পদার্থ কোন পরমাণুর নিউট্রনের উপস্থিতি নেই, কোন পরমাণুতে নিউট্রনের উপস্থিতি নেই? ঠিক আছে, আলফা রশ্মির ভর সংখ্যা কত? এবার শোনা যাচ্ছে তোর তোর কথা। আলফা রশ্মির ভর সংখ্যা কত? 4, ভেরি গুড। একটা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী?
কত গুণ? 1837 গুণ, ঠিক আছে? 1837। গুড। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন গুলো যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকে, এটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন? পরমাণুর ইলেকট্রন গুলি একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকে, এটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন? গুড, বোরস। ঠিক আছে, এটা বোরস মডেল থেকে কিন্তু। না, থমসন। তুই একটু ভেবে ভাব। থমসন তো কি বলেছিল? থমসন তো ধারণাই ছিল না ততদিন, তাই না? তখন তো নিউক্লিয়ার মডেলও আসেনি থমসনের সঙ্গে। থমসন কোন মডেল দিয়েছিল? পাম্প পুডিং মডেল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মোটামুটি সুন্দর। তারপর আমরা একটু বেসিক এগুলো রিভাইজ করে নিও বাড়িতে, তারপর যার যা ডাউট আছে আবার পরে কোশ্চেন। না, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি যে নির্দিষ্ট শক্তি স্তরে আছে ইলেকট্রন গুলো, তার মানে নিশ্চয়ই ওই নিউক্লিয়ার মডেলটা আবিষ্কার হয়ে গেছে, তাই না? কক্ষপথের ধারণাটা অলরেডি চলে এসেছে। একটু আরেকটু দিক থেকেও ভাবতে হবে কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে গুড। চলো, আমরা পরের দিন আইসোটোপ, আইসোটোন এবং আরেকটু ডেপথে ঢুকবো, ঠিক আছে পরের দিন। এটা কিন্তু বাড়িতে সবাই একটু ফলো করো, হ্যাঁ। সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে তাহলে, ওকে। ঠিক আছে তাহলে আমরা অফ করছি, হ্যাঁ।